आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব লেখক মতি নন্দীর কোনি উপন্যাসের 9 নম্বর পরিচ্ছেদ মানে নবম পরিচ্ছেদ। এর আগে প্রত্যেকটা পরিচ্ছেদে আমরা লাইন ধরে ব্যাখ্যা করেছি। তার আগে এক একটা পরিচ্ছেদের সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছি। তো সেরকম ভাবে আজকে 9 নম্বর পরিচ্ছেদে কি রয়েছে তা নিয়ে একটু সংক্ষেপে তোমাদের ধারণা দেব, তারপরে এই পরিচ্ছেদের লাইন ধরে ব্যাখ্যা করা হবে। তো 9 নম্বর পরিচ্ছেদে আছে কোনি সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়ছে। কোনির চোখে ঘুম, কোনি আর কিছুতেই পারছে না। কিন্তু ক্ষিতিশ সিংহ প্রতিদিনের মতো একটা টার্গেট দিয়ে দিয়েছে, একটা নির্দিষ্ট সময় তাকে সাঁতার কেটে যেতেই হবে, থামলে চলবে না, বিশ্রাম নেওয়া চলবেই না। কিন্তু আজকে সে কিছুতেই পেরে উঠছে না। ক্লান্তি তার চোখে ধরা পড়ছে, তার চোখে ঘুম ধরা পড়ছে। সে যেভাবে সাঁতার কাটছে তাতে মনে হচ্ছে যে একটু যদি বিশ্রাম পায় তাহলে সে সাঁতারটাকে আরো পুরো উদ্যমে কাটতে পারবে। কিন্তু ক্লান্ত হোক আর সে যদি নাও চায় বা নাও তার ইচ্ছে করে, ক্ষিতিশ সিংহ কিছুতেই ছাড়ার পাত্র নয়। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝবো যে মানুষ যখন তার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রচন্ড চেষ্টা করে এবং চেষ্টা করতে করতে নিজেকে আরো বাড়াতে থাকে, তারপরে হঠাৎ করে আবার সেই জায়গা থেকে সে যদি সরে যায় তাহলে তার চলার যে গতিটা, সেই গতিটা কিন্তু অনেকটা থমকে যায়, সে পিছিয়ে পড়তে পারে। তাকে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হয় এবং সেই ধারাবাহিকতাটাকে আরো নিজের চেষ্টায় আস্তে আস্তে বাড়াতে হয়, কমানো নয়, বন্ধ করে দেওয়া নয়। তার মানে কোনো কিছুর বিনিময়ে প্র্যাকটিসটা, কোনো কিছুর বিনিময়ে নির্দিষ্ট যে লক্ষ্য, যেদিনকার সে সাঁতার কাটছে সেদিনকার সাঁতারের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে তাকে সরে গেলে কিছুতেই চলবে না। তার জন্য কষ্ট হবে, তার শরীর হয়তো যেতে চাইবে না, মনও অনেক সময় ইচ্ছে করবে না, ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু যে ট্রেনার হয়, যে প্রশিক্ষক হয়, সে কিন্তু তাকে কিছুতেই সেই জায়গা থেকে তাকে রেহাই দেয় না। যাই হোক, আমরা এখানে দেখব যে কেন কোনি ক্লান্ত হয়ে পড়ছে, কেন কোনির চোখে ঘুম, কেন কোনি পারছে না। এই যে কষ্টটা সে করছে, এই যে প্র্যাকটিসটা করছে, পরিশ্রমটা করছে, যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। তো এই পরিশ্রমটা সে কেন করতে পারছে না? আগের দিন তো তার এতখানি কষ্ট হয়নি, আজকের কেন কষ্ট হচ্ছে? আজকের কেন সে ক্ষিতিশ সিংহের কাছে বারবার ধরে অনুরোধ করছে যে আজকে তাকে ছেড়ে দেওয়া হোক, সে কালকে পুষিয়ে দেবে। আজকে যে সময়টা সে দিতে পারবে না, কালকে সেই সময়টা দেবে সে। তো তোমাদের কি মনে হয়, কি কারণে সে ক্লান্ত, কি কারণে তার চোখে ঘুম? গত রাত্রে যাত্রা দেখতে গিয়েছিল, দেরি করে ঘুমিয়েছিল। গত রাত্রে যাত্রা দেখতে গিয়েছিল, যাত্রা শুনতে গিয়েছিল, তাই কোনি ঘুমিয়েছে দেরি করে। কটার সময় ফিরেছিল? রাত 1টার সময়। তাহলে সকালবেলা উঠে যদি কোনিকে সাঁতার কাটতে হয় এবং 2 ঘন্টা ধরে, আগে তো সাঁতার কাটতোই, তার উপরে অতিরিক্ত আরো 1 ঘন্টা তাকে সাঁতার কাটতে হচ্ছে, কারণ সেই সাঁতার কাটার বিনিময়ে সে কিন্তু 1 টাকা করে প্রতিদিন পায়, মানে অতিরিক্ত আরো তাকে 1 ঘন্টা সাঁতার কাটতেই হবে। তাহলে 3 ঘন্টা যদি সাঁতার কাটে সে টানা, এবং সেটা যদি 6:30 থেকে শুরু হয়, তাহলে 1টার সময় ঘুমোনো। আর তোমরা জানবে যে একটু দেরি করে ঘুমোলে, বেশি রাত করে ঘুমোলে ঘুমটাও কিন্তু তাড়াতাড়ি আসে না, সহজে আসে না। ঘুম আসতেও দেরি হয়, আর ঘুম যদি আসেও তাও দেখবে একবারে সলিড ঘুমটা হয় না, ঘুমের মধ্যে একটা ঘাটতি থেকে যায়। তো
তো সেই ঘাটতি নিয়ে সকালবেলা উঠে তোমরা যদি তোমাদের কাজটাতে মনোযোগ দিতে চাও, দেখবে কিছুতেই মনোযোগ দিতে পারো না। একটা ক্লান্তি ধরা পড়বে, ঘুম, একটা ঘুম ঘুম ভাব, ক্লান্তি, একটা বিরক্তি, একটা অস্বস্তিকর অবস্থা ধরা পড়বেই। কিছুতেই কাজ করতে ইচ্ছে করবে না, পড়াশোনা করতে ইচ্ছে করবে না, সবসময় একটা অস্বস্তি থাকবেই। কি ঠিক কিনা? হ্যাঁ স্যার। আর ঘুমটা যদি ঠিক মতো হয়, সময় মতো হয়, একটা নিয়মে বাঁধা থাকে, সকালবেলা ওঠাটাও নির্দিষ্ট সময় হবে, মন দিয়ে পড়াশোনাটা করাও যাবে, কাজটা করা যাবে। কিন্তু ঘুমটা ঠিকঠাক যদি না হয়, সময় মতো যদি না হয়, দেরি করে ঘুম হলেই ঘুম কিন্তু খাপ ছাড়া। আর সেই ঘুম না হওয়া মানে তার এফেক্ট শরীর মনের উপর তো পড়বেই। তাহলে যে মেয়েটা এতখানি পরিশ্রম করছে, নিয়ম করে তাকে এতখানি সাঁতার কাটতে হচ্ছে সকালে বিকেলে, সেই মেয়েটা যদি রাত করে বাড়ি ফেরে এবং ঘুমোয় দেরি করে, তো স্বাভাবিকভাবে ক্লান্তি, ঘুম তার চোখে ধরা পড়বে। যেটা ক্ষিতিশ সিংহ বুঝতে পেরেছে যে কিছু তো একটা হয়েছে, কেন আজকে পারছে না, কেন ক্লান্তি, কেন সে এত ক্লান্ত হয়ে পড়ছে, পিছিয়ে পড়ছে, এটা খোঁজ নিতে হবে। যাই হোক, ক্ষিতিশ সিংহ খোঁজ নেওয়ার জন্য কনির বাড়িতে গিয়েছিল। যদিও কনির বাড়িতে যাওয়ার আরেকটা তার উদ্দেশ্য আছে, তো ওই ছাট কাপড়গুলো সে কেনে, সেগুলো দিয়ে আসে কনির মাকে। উনি সমান মাপে টুকরো টুকরো করে কেটে আবার ক্ষিতিশ সিংহকে ফিরিয়ে দেয়। আর ক্ষিতিশ কি করে, সেগুলো কোথায় দিয়ে আসে, সেই ছাট কাপড়ের টুকরোগুলো কোথায় দিয়ে আসে? লন্ড্রির দোকানে দিয়ে আসে। আর তোমরা দেখবে লন্ড্রির দোকানে ছোট ছোট কাপড়ের টুকরো, যেটাতে নাম্বার লিখে প্যাক করে দেওয়া হয়। যে সমস্ত কাপড়গুলো লোকে লন্ড্রিতে দিয়ে যায়, তো সেই সমস্ত কাপড়গুলোতে কার বাড়ির কাপড়, কার বাড়ির পোশাক আশাক, সেগুলোতে প্যাক করে দেওয়ার জন্য, নাম্বার লেখার জন্য ছোটো ছোটো টুকরোগুলো কাজে লাগে। এবং তার বিনিময়ে ক্ষিতিশ সিংহ কিছু টাকাও উপার্জন করে, সেখান থেকে আবার কনিদের বাড়িতেও কিছুটা তুলে দেয়। তো যাই হোক, ওই কাজে তো গিয়েছিল, সেই সাথে তাকে খোঁজ নিতে হবে যে কনি কেন আজকে পারছে না। খোঁজ নিতে গিয়ে দেখা গেল কনি তো গত রাতে যাত্রা শুনতে গিয়েছিল, দেরি করে বাড়ি ফিরেছে 1টার দিকে, এবং সেটা ঠিক হয়নি, উচিত হয়নি বলে তার মাকে বুঝিয়ে এসেছিল। কারণ ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য, তাদের সাফল্যের জন্য, তাদেরকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য একটু তো অভিভাবক অভিভাবিকাদেরকে একটু কঠিন হতে হবে, করা হতে হবে। ছোট ছোট ছেলেমেয়েরা তোমাদের মতো, তাদের তো শখ করবেই, শখ হবে, ইচ্ছে হবে, দেরি করে ঘুমাবো, মোবাইল দেখবো, গেম খেলবো, এদিক ওদিক আরও কত রকমের অমনোযোগী হওয়ার রাস্তা রয়েছে। তো যাই হোক, তো একটু তো কঠিন হতে হবে, একটু তো করা হতে হবে। আর যদি পুরোপুরি অভিভাবকরা ছেড়ে দেয়, ও আমার ছেলে আমার মেয়ে একেবারে কথা শোনে, বাধ্য, আমাদের না দেখলেও চলে, কখন কিভাবে যে ডিস্ট্র্যাক্ট হবে, বিপদগামী হবে, নিজেই জানে না। যাই হোক, কনির মাকে বলে দিয়ে ফিরে এলো। এই 9 নম্বর পরিচ্ছেদে আছে ক্ষিতিশ সিংহ কনিকে নিয়ে চিড়িয়াখানায় যাবে, চিড়িয়াখানা দেখাতে। কথা প্রসঙ্গে উঠে এসেছিল যে কনির দাদা কনিকে বলেছিল চিড়িয়াখানায় নিয়ে যাবে, কুমির দেখাবে, কিন্তু দাদার সেই কুমির দেখানোর বা চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার সেই কাজটা আর হয়ে ওঠেনি। তার দাদা কমলবাবু মারা গেছে। তো কনির মুখে যখন ঘুমের ঘোরে শুনলো ক্ষিতিশ সিংহ, তখন রবিবারে কনিকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল। আর চিড়িয়াখানাতে গিয়ে একটা ঘটনা ঘটেছিল, অপ্রীতিকর ঘটনা, এবং এখানে দেখা হয়েছিল হিয়া মিত্রের সঙ্গে। এই হিয়া মিত্র যে কনি আর ক্ষিতিশ সিংহকে জল দেওয়ার জন্য গ্লাসে করে জল নিয়ে গিয়ে এসেছিল, কিন্তু কনি ব্যাপারটাকে সহ্য করতে পারেনি, তার হাত থেকে জলের গ্লাস ফেলে দিয়েছিল। একটা রাগ, একটা আক্রোশ, একটা ক্ষোভ, একটা অপমান বোধ আছে তার মধ্যে ছিল, এবং সেটা ছিল ওই যে রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় হেরে গিয়েছিল হিয়া মিত্রের কাছে। এবং তার থেকেই ওই মেয়েটাকে সে মনের ভেতরে রীতিমতো এঁকে রেখেছে, কিছুতেই ভুলতে পারছে না। তার প্রতি যে একটা
রাগ রয়েছে, আক্রোশ রয়েছে, ক্ষোভ রয়েছে, একটা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা রয়েছে, সেটা কিন্তু ওর মধ্যে আছে, যেটা ক্ষিতিশ সিংহ লক্ষ্য করেছিল। আর কনিকে পরে বকবে ভাবছিল, একটু শাসন করতে হবে, কিন্তু কনিকে বকেইনি, কনিকে কিছু বলেইনি, কিন্তু একটা কথা বলেছিল, যে কথাটা হিয়া বলেইনি, অথচ ওই কথাটাকে বলেছিল ক্ষিতিশ সিংহ। তার কারণ কনিকে আরো তাতিয়ে তুলতে চায়, জাগিয়ে তুলতে চায়, আরো উত্তপ্ত করে তুলতে চায়। তাহলে এমন কি কথা বলেছিল যে হিয়া কি বলেছিল কনিকে? মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জ্বলে পড়ে মরছে। মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জ্বলে পড়ে মরছে, এরকম কোনো কথা বলেনি। কিন্তু কখনো কখনো বড়রা ছোটদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরো উদ্দীপিত করার জন্য, আরো জাগিয়ে তোলার জন্য এমন কিছু কিছু কথা বলে, এমন কিছু কিছু উদাহরণ টেনে নিয়ে আসে, যা আমাদেরকে উৎসাহিত করে, আমাদেরকে জাগিয়ে তোলে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শক্তি দেয়, মানসিকভাবে জোর তৈরি করে। আমরা তখন ঘুরে দাঁড়াই, হ্যাঁ এটা দরকার আছে। এগিয়ে চলার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কথা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, তো আমরা এখন লাইন ধরে ব্যাখ্যা করব। প্রত্যেকে 9 নম্বর পরিচ্ছেদের লাইনগুলো ফলো করবে। রাগে চিৎকার করে উঠল ক্ষিতিশ, রাগে চিৎকার করে উঠল, কারণ উনি পারছে না, সাঁতার কাটছে, ধীর গতিতে সাঁতার কাটছে, আবার মাঝে মাঝে অনুরোধ করে যাচ্ছে আজকে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। পারতেই হবে, পারতেই হবে, কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। যে টার্গেট তোকে দেওয়া হয়েছে সেই টার্গেট, যে সময় তোকে দেওয়া হয়েছে সেই সময় পর্যন্ত, যতটা তোকে সাঁতার কাটতে বলা হয়েছে সেটা আজকে তুই করবি, এখনই করবি, ছাড়াছাড়ি কোনো কথা নেই। পায়ের কাছে পড়ে থাকা ঢিলটা তুলে সে কনির দিকে ছুঁড়ে মারলো। ক্ষিতিশ সিংহ যে একটু কড়া, একটু কঠিন, সেটা আমরা জানি, শাসন করে তার ছাত্রছাত্রীদের, মানে সাঁতারুদের, কিন্তু এতখানি কঠিন, এতখানি নিষ্ঠুর হয়ে উঠতে পারে সেটা আমরা সেই অর্থে কখনো দেখিনি। পাড়ের কাছে একটা ঢিল পড়েছিল, সেই ঢিলটা তুলে মারলো কনির দিকে, ছুঁড়ে মারলো, মেরে ফেলবে। আর এদিকে কনি অনুরোধ করে যাচ্ছে, পায়ে পড়ি খিদ্দা, পায়ে পড়ি, আর আমি পারছি না, তোমার পায়ে পড়ি, আমি পারছি না, আমাকে আমাকে আজকের মতো একটু রেহাই দাও, মাথা ফাটিয়ে দেবো, তো মাথা ফাটিয়ে দেবো। দরকার আছে, শাসনের দরকার আছে, হ্যাঁ, শাসন একটু একটু না হলে সবসময় আদরে হয় না, আদরে প্রশ্রয় পায় বেশি। আদরও দরকার, তবে শাসনও দরকার, কঠিন হতে হবে, আবার কখনো কখনো নরমও হতে হবে। আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, যখন থেকে গার্জেনরা এই বলা শুরু করেছে, কি বলা শুরু করেছে, দেখেনি কেউ, এত সুন্দর লেখা। যখন থেকে টিচারদেরকে গার্জেনরা এই বলা শুরু করেছে যে আমার ছেলেকে আপনারা কেন মারবেন, কেন শাসন করবেন, তখন থেকে কি হয়েছে, দুনিয়াতে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। দুনিয়াতে বেয়াদবের সংখ্যা কিন্তু বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। না বাবা মাকে সম্মান করে, না টিচারদেরকে করে, না বড়দেরকে করে, না যথাযোগ্য নিজেরাও সম্মান আদায় করতে পারে। বেয়াদব সব বেড়ে গেছে। যখন থেকে বলা হয়েছে যে আমার ছেলেকে আপনি কেন শাসন করবেন, শাসনের দরকার আছে কিনা নেই? আছে, শাসনের দরকার আছে, কারণ বাবা মা তো শাসন করে, তাহলে শিক্ষক শিক্ষিকারা কেন শাসন করবে না? শিক্ষক শিক্ষিকারাও তো স্নেহ করে ছাত্রছাত্রীদের, তাহলে স্নেহ যারা করে তারা তো শাসন করবেই। শাসন করে কারণ তাদের জন্যই, তাদের ভবিষ্যতের জন্যই। যাই হোক, ক্ষিতিশ সিংহ ছাড়ার পাত্র না, এই মুহূর্তে তো তাকে ছাড়বেই না। ও যত দুর্বল হয়ে পড়ছে, ও যত অনুরোধ করছে, ও ততই আরো
কঠিন হয়ে উঠছে, ও ততই আরো দুষ্ট হয়ে উঠছে। মাথা ফাটিয়ে দেবো তো, মরে যা তুই, মরে যা, মরে যা। ক্ষিতীশ ঢিল খুঁজে পেল না, আরো ঢিল খুঁজছে, ঢিল খুঁজে পেল না। কি করে কি করে কি করে, এধার ওধার তাকিয়ে মালির ঘরের গায়ে দাঁড় করানো সরু বাঁশের লগাটাকে দেখতে পেল। সরু একটা বাঁশের লগা, লম্বা একটা দণ্ড, বাঁশের একটা লাঠি, কিন্তু অনেক বড়, অনেক লম্বা, সরু একবারে। তাকে লগা বা লগি বলা হয়েছে। এই লগা বা লগি কি, তোমরা দেখবে যে নৌকো যখন একেবারে কূলে এসে তীরে এসে ভিড়বে, তখন সেই নৌকোটাতে যখন গতি থাকে, নৌকোটা কিন্তু ধাক্কা খেতে পারে। তো ফলে নৌকোর দাড়ি বা মাঝিরা কি করে, একটা লম্বা বাঁশের দণ্ড নিয়ে ওই বাঁশের দণ্ডটাকে আগে পাড়ে ঠেকিয়ে দেয়, দিয়ে এরকমভাবে ঠেলে যাতে গতিটা কমে যায়, নৌকা ধাক্কা না খায়। ব্যাপারটা বোঝা গেল? কি বোঝাতে চাইলাম? হ্যাঁ, ওটাকে বলা হয় লগি বা লগা। তো এরকম লগি বা লগা মালির ঘরের গায়ে দাঁড় করানো ছিল, ওটাই তুলে নিয়ে এসছে, ওটাই ওখান থেকে নিয়ে এসছে। লগাটাকে, সরু লগাটাকে দেখতে পেল, ওটা নিয়ে ছুটে এসছে। আর এদিকে কোনি অনুরোধ করে যাচ্ছে, খিদ্দা আমি আর পারবো না। ক্ষিতীশ রেলিং টপকে ছুটে গিয়ে লগাটা আনলো। কোনি পাড়ের কাছে এগিয়ে এসেছে, পাড়ের কাছে এগিয়ে এসেছে কারণ এবার কোনি উঠে পড়তে চাইছে, কারণ ক্ষিতীশ তো কিছুতেই তাকে উঠতে দিচ্ছে না, তো সে উঠেই পড়বে, অনুরোধ করতে করতে উঠে পড়বে, কিন্তু কিছুতেই তাকে উঠতে দেওয়া যাবে না। ক্ষিতীশ দু হাতে লগাটা তুলে জলে আঘাত করলো, দু হাতে লগাটা তুলে নিয়ে দিল জলে, জলে আঘাত করলো। মাথায় কি আঘাত করবে? মরেই যেতে যাবে। তো ভয় দেখাচ্ছে, এবং যেভাবে ও একবারে উত্তেজিত হয়ে উঠেছে, যেভাবে একবারে মানে ক্রুদ্ধ হয়ে উঠেছে, কি কোনি ওর ওই রকম ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে গেছে। আর তারপরে সত্যি সত্যি ওই লগাটা দিয়ে মেরেই দিয়েছে এবং জলে আঘাত করলো, ওর পাশেই আঘাত করলো। কোনির মুখের হাত তিনেক সামনে সেটা পড়লো, একটু দূরত্ব রেখে আঘাত করেছে যে আর যদি বাড়াবাড়ি করে মাথায় মেরে দেবে। কোনির মুখের থেকে হাত তিনেক সামনে সেটা পড়লো লগাটা। আবার সে লগাটা দু হাত উঁচু করে, হাত দুই জল থেকে দুই হাতের মতো উঁচু করে জলে আবার আঘাত করলো, ভয় দেখাচ্ছে। মাথা ভেঙে দেবো তো, মাথা ভেঙে দেবো, জল থেকে উঠবি তো মরে যাবি। এখনো 200 মিটার বাকি, যে টার্গেট আজকে দেওয়া হয়েছে তাতে যতটা তুই সাঁতার কেটেছিস তার মধ্যে এখনো 200 মিটার বাকি আছে। 200 মিটার শেষ করবি, তারপরে উঠবি। প্রতিদিন তোমার পড়ার সময় 12টা শেষ হবে, তারপরে তুমি ঘুমোতে যাবে। তোমার প্রতিদিন পড়ার টার্গেট তুমি করে নিয়েছো একটা শেষ হবে, তারপর তুমি ঘুমোতে যাবে। তোমার প্রতিদিন পড়ার টার্গেট তুমি করে নিয়েছো দুটো শেষ হবে, তারপর তুমি ঘুমোতে যাবে। না আজকের ভালো লাগছে না, 2টো পড়ার জন্য তো প্রতিদিন পড়তাম, আজকের 12টায় শুয়ে পড়ি। না না মানে না, না, শরীর ভেঙে পড়বে, মন চাইবে না, শক্ত করতে হবে মনকে যে না, যদি আমি নাও পড়ি, আমি ওই 2টো পর্যন্ত বসেই থাকবো, করতে পারছি না, ঘুম পাচ্ছে, মাথা ঘুরছে, বসেই থাকবো, ওইখানে বসে থাকবো, মাথা ঠুকেই ওইখানে বসে থাকবো, বিছানায় যাবোই না। টার্গেট ওই টার্গেট একদিনের জন্য কিন্তু অবহেলা করা যাবে না, করবই না। আমার যদি মনে হয় আমার প্রতিদিন 12টা পর্যন্ত পড়লে হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি 12টা পর্যন্তই পড়বো, তার বেশি আমি পড়বই না। কিন্তু তার আগেও আমি শোবো না, তার আগেও কিন্তু আমি পড়া বন্ধ করবই না। আমাকে উঠতে হচ্ছে সকালবেলা 6টার সময়, 7টার সময়, তার মানে আমাকে এখানে ঘুমোতে হবে ঠিক সময়, সেই ঠিক সময় ঘুমোবো। কিন্তু তার মানে এই নয় 12টায় ঘুমানোর কথা প্রতিদিন 12টা পর্যন্ত পড়ি, আজকে 9টার সময় ঘুমিয়ে গেলাম, 10টার সময় ঘুমিয়ে গেলাম, এটা যেন না হয়। তো কোনিকে কিছুতেই আজকে উঠতে যাবে না। আজকে যদি ওকে উঠতে দেওয়া যায় তাহলে ও প্রশ্রয় পেয়ে যাবে, প্রশ্রয় যদি পায় তাহলে ও কিন্তু এটাকেই আবার পরে কাজে লাগাবে। সেই গাধার বোঝা টানানো মতো গল্প মনে আছে? একটা গাধা নদীর ওপর দিয়ে প্রতিদিন যেত, মানে প্রতিদিন গাধাকে নদীর ওপর দিয়ে নিয়ে যাওয়া হতো, তার পিঠে থাকতো নুনের বস্তা, কিন্তু গাধা ওই বোঝা টানতে পারতো না, কষ্ট করে নিয়ে যেত, অনেক কষ্ট করে। একদিন পা পিছলে পড়ে গেছে নদীতে, পড়ে যাওয়ার পরে যখন উঠে দাঁড়িয়েছে তখন গাধার পিঠের ওই নুনের বস্তা থেকে নুনগুলো গলে গেছে, চলে হালকা হয়ে গেছে বোঝা। তখন গাধা ভেবেছে বাহ, এরকম জলে পড়ে গেলেই তাহলে হালকা হয়ে যায়। তো পরের দিনও জলে পড়ে গেছে, তারপরের দিনও জলে পড়ে গেছে। এবারে গাধার মালিক কি বুদ্ধি করলো, এবারে জব্দ করতে হবে, প্রশ্রয় পেয়ে গেছে, হ্যাঁ তুলোর বস্তা দিয়ে দিয়েছে।
মজা করে করে যাচ্ছে। দেখো তুলোর বস্তা দিয়ে দিয়েছে, প্রথম থেকেই হালকা ছিল, কিন্তু গাধা তো গাধাই এটা বোঝেনি। আরে হালকা যখন দেয়াই আছে তখন তোর আর পড়ার কি দরকার, না তাহলে আরো হালকা হবে, দিয়েছে পড়ে এবারে পড়েছে, বাস এবারে আর তো উঠতে পারে না, ভারী হয়ে যাওয়ায়। তো ব্যাপারটা এরকম আর কি, যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আজকে যদি করিকে ছাড় দিয়ে দিই তাহলে ও কিন্তু পরের দিনও কিন্তু ওটাকে কাজে লাগাবে, বা আরো কোনো একদিন কিন্তু অবহেলা করবেই, ছাড়া যাবে না। না মানে না, তুই যদি নাও পারিস তুই জলেই থাকবি, কিন্তু তোকে উঠতে দেবো না আমি, আরো 200 মিটার বাকি আছে, মাথা ভেঙে দেবো তোর, জল থেকে উঠবি তো মরে যাবে, এখনো 200 মিটার বাকি। কোনি জল থেকে ওঠার জন্য কোনি তো পারছে না, মানে জলে থাকতেও পারছে না, সাঁতার কাটতে তো পারছেই না, জলে থাকতেও পারছে না। তো কোনি জল থেকে ওঠার জন্য পশ্চিমের স্টার্টিং প্ল্যাটফর্মের পেছনের দিকে এগোতেই ক্ষিতীশ লগা তুলে পার ধরে ছুটলো, যাতে পশ্চিমের ওই স্টার্টিং প্ল্যাটফর্ম ধরে উঠে পড়তে না পারে, লগা ধরে নিয়েই ছুটলো, একবারে পার ধরে ছুটলো, যাতে ওখান দিয়ে ও কিন্তু ওকে আটকাতে পারে। কোনি থমকে গিয়ে প্ল্যাটফর্মের কিনার ধরে উঁকি দিতে লাগলো, প্ল্যাটফর্মের কিনারাটা ধরে উঁকি দিচ্ছে, উঠতে পারছে না, উঠতে দিচ্ছে না ওকে। ক্ষিতীশ প্ল্যাটফর্মে উঠতে পারছে না, কারণ প্ল্যাটফর্ম আর পার দুটোর মাঝখানে একটু গ্যাপ আছে, পার থেকে প্ল্যাটফর্মের কিছুটা দূরত্ব আছে, কেননা পার থেকে সেটা অন্তত 12 হাত দূরে। তো 12 হাত দূরে প্রথমে পার, তারপরে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে ওরা ডাইভ দিয়ে সাঁতারটা শুরু করে, তো মাঝখানে একটা গ্যাপ আছে, 12 হাতের মতো একটা গ্যাপ। তো সেই গ্যাপ আছে বলেই ক্ষিতীশ ওখানে পৌঁছতে পারছে না প্ল্যাটফর্মে, কারণ মাঝে কোনো সেতু নেই। ওখান থেকেই ক্ষিতীশ সিংহকে অনুরোধ করে যাচ্ছে, খিদ্দা খিদ্দা আমায় এবেলা ছেড়ে দাও, এবেলাটাই ছেড়ে দাও, এবেলায় ও বেলাতে আমি পুষিয়ে দেবো, এবেলা 200 মিটার বাকি আছে, ও বেলা আমি 200 মিটার কেটে দেবো। এরপরেও কোনি খোপাচ্ছে, মানে ফুপিয়ে ফুপিয়ে এক অর্থে কাঁদছে, আর রাগ বাড়ছে ক্ষিতীশের ওপরে। কিন্তু ক্ষিতীশ তো কোনো কথা শুনতে চাইছে না, কোনো কথা আমি শুনতে চাই না, কোনো কথা শুনবো না, আমার রুটিন অনুযায়ী কাজ চাই, যা রুটিন বেঁধে দেওয়া আছে সেই রুটিন অনুযায়ী কাজ চাই, যতক্ষণ না কাজ পাচ্ছি আজ তোকে উঠতে দেবো না, দেবই না উঠতে, কাজ কিন্তু আমাকে আগে দিতে হবে, তারপরে তোর ছুটি। প্ল্যাটফর্ম ধরা, 2 হাতের মধ্যে মুখটা গুঁজে কোনি কাঁদছে, 2 হাতে এরকম মুখটা গুঁজে কাঁদছে, প্ল্যাটফর্ম ধরা অবস্থায় মুখটাকে গুঁজে কোনি কেঁদেই চলেছে। কিন্তু কাঁদলে তো হবে না, চোখের জলের দাম নেই ট্রেনারের কাছে, যাই হোক কেঁদে চলেছে। এদিকে ক্ষিতীশ পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে, ক্ষিতীশ একবারে মুখটা একবারে পাথরের মতো করে, মানে একবারে গম্ভীর শক্ত করে দাঁড়িয়ে আছে, কোনো রকমের অভিব্যক্তি তার মুখে বোঝা যাচ্ছে না, অন্য কোনো অভিব্যক্তি, মানে দয়া মায়া সহানুভূতি কিছুই ধরা পড়ছে না, একবারে পাথরের মতো, মানে একবারে রূঢ় হয়ে গেছে, নিষ্ঠুর হয়ে গেছে, একবারে ছাড়া যাবে না। আজ সকাল 9টা বেজে গেছে, 9টা বেজে গেছে। কটা থেকে সাঁতার শুরু করে? 6:30। হ্যাঁ, 6:30 থেকে 8:30, তারপরে এক্সট্রা আরো 1 ঘন্টা। আজকে 9টা বেজে গেছে। কমল দিঘির জলে আর কেউ নেই এখন, কমল দিঘিতে যারা সাঁতার টাতার কাটছিল তাদের সাঁতার কাটা হয়ে গেছে, তারা চলে গেছে, উঠে গেছে, তো ফাঁকা। বেঞ্চগুলোয় অনেকে বসে রয়েছে। কমল দিঘির ভিতরের পথ দিয়ে পথিকের আনাগোনা, ভেতরে তো পথ আছে, ওই রাস্তা দিয়ে এদিক ওদিক যাতায়াত করছে লোকেরা, তাদের অনেকে কৌতূহলে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে, যে ক্ষিতীশ কিভাবে লগাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, লোকজন যেতে যেতে দেখছে, বল কি রে পাগল নাকি, পাগল হয়ে গেল লোকটা, হ্যাঁ, একটা বাঁশের লগা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা ছোট মেয়েকে এইরকম ভাবে অত্যাচার করছে সাঁতারের নামে, কেউ কেউ দাঁড়িয়ে পড়ে দেখছে ব্যাপারটা। কোনির উপায় নেই, রেহাই পেল না, ছুটি পেল না, ছাড় পেল না, তাই কোনি সাঁতরাচ্ছে, পশ্চিম থেকে পূবের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। ক্ষিতীশ ও লগাটা হাতে নিয়ে পার ধরে পূব দিকে হাঁটছে, ও লগাটা ধরে নিয়ে হাঁটছে, কারণ জানে উঠে পূব দিকে গিয়েই যদি আবার উঠে পড়ে, বিশ্বাস নেই ওপারে পৌঁছেই কোনি জল থেকে উঠে পড়তে পারে, তাই লগাটা নিয়ে কিন্তু এক অর্থের সাথে সাথে যাচ্ছে। ওর ক্লান্ত হাত দুটো যেন কেউ জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখছে, ইচ্ছে করছে না, মন থেকে নয়, শুধু ভয়ে হাতটা জল থেকে উঠাচ্ছে আবার ফেলছে, উঠাচ্ছে আবার ফেলছে, মনে হচ্ছে কেউ যেন জল থেকে টেনে আবার নামিয়ে রাখছে। মুখ ফিরিয়ে হাঁ করে বাতাস গিলছে, হাঁ করে বাতাস গিলছে, হাঁপিয়ে পড়ছে, তো দম নিচ্ছে পুরো বুক ভরে। তখন চোখ দুটো দেখাচ্ছে যেন ঘুমে আচ্ছন্ন, একবারে ঘুমে ঢলে পড়ছে। গলায় ঝোলানো স্টপ ওয়াচটা মুঠোয় ধরে ক্ষিতীশ বিড়বিড় করে আপন মনে বকে যাচ্ছে,
গলায় যে স্টপ ওয়াচ, কৃতিশের গলায় যে স্টপ ওয়াচ, টাইম নেওয়ার স্টপ ওয়াচটা ছিল, সেটা হাতে ধরে যে কতখানি টাইমের মধ্যে করতে পারে, তো সেটা হাতে মুঠোয় ধরে কৃতি সিংহ আপন মনে বিড়বিড় করে যাচ্ছে, বকবক করে যাচ্ছে, কি বকবক করে যাচ্ছে, কি বিড়বিড় করে যাচ্ছে। যে কথাগুলো বলছে সেই কথাগুলো করির জন্য অবশ্যই যুক্তিসঙ্গত। জানি রে জানি কষ্ট হচ্ছে, আমি তো জানি কত কষ্ট হয় সাঁতার কাটতে, সেই কষ্টটা তোর হচ্ছে সেটা আমি জানি। হাত পা খুলে খুলে আসছে, মনে হচ্ছে হাত পা গুলো খুলে খুলে যাবে, কোল যে ফেটে যাচ্ছে, কোল যে বুকটা ফেটে যাচ্ছে, পারছিস না বুঝতে পারছি, কিন্তু যাক যাক, তুই যন্ত্রণা ঠেলে ঠেলে এগিয়ে যা। যন্ত্রণা, এর আগে যন্ত্রণার কথা এসেছিল, যন্ত্রণার পাঁচিলের কথা এসেছিল, এসেছিল না এর আগে প্রসঙ্গে? তাই যন্ত্রণার পাঁচিলটা যখন সামনে এসে দাঁড়াবে তখন কি করতে হবে, কি বলেছিল গীতিশ? জেনে বুঝে কি করতে হবে? হ্যাঁ, চ্যালেঞ্জ দিতে হবে। যন্ত্রণার পাঁচিলটাকে চ্যালেঞ্জ দিতে হবে, পাঁচিলটাকে সরিয়ে দিতে হবে যে আমার সঙ্গে চ্যালেঞ্জ নেবে না। চ্যালেঞ্জ নিতে হলে অন্য জায়গায় যা, হ্যাঁ আমি কিন্তু সহজে হারিয়ে তোকে দেবই। তো যন্ত্রণা হবেই, কিন্তু যন্ত্রণাকে ঠেলে ঠেলে এগিয়ে যা। তুই জানিস খিদে যখন থাবা মারে, ছিঁড়ে ছিঁড়ে খায়, তখন কেমন লাগে তুই জানিস। কারণ কোনি দরিদ্র, কোনি অভাবী, কোনি জানে যে অভাব কি জিনিস। যখন এক মুঠো ভাতের জন্য ছটফট করে, তখন পেটের ভেতরে যেন খিদে থাবা মারছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো ভাতের কষ্ট, হ্যাঁ, যে অভাব দারিদ্র্যের কারণে যে কষ্ট, সেই কষ্ট কি জিনিস তুই একমাত্র জানিস। আর যে মানুষটা অভাব থেকে, দারিদ্র্য থেকে এত কষ্ট যন্ত্রণা সহ্য করতে করতে ওঠে, তার মনের জোরটা তীব্র হয়, প্রবল হয়, সে বহু কিছুকে অনায়াসে সরিয়ে দিতে পারে, মানে বহু বাধাকে অনায়াসে সরিয়ে দিতে পারে। তার মনটা সেরকম। আর খেলোয়াড়দের মন কিন্তু অনেক বেশি শক্ত হয়, শক্ত হওয়া দরকার, কারণ কত প্রতিদ্বন্দ্বী, তাদেরকে সরিয়ে রাস্তা করতে হবে। তো ফলে যে খেলোয়াড়রা, যারা পৃথিবীতে বিরাট বড় বড় খেলোয়াড় নাম করেছে, তাদের যদি ব্যক্তিগত জীবন দেখে, আমি বেশিরভাগ ক্ষেত্রে বলছি, কম সংখ্যক হয়তো আছে যারা একটু স্বাচ্ছন্দ্যময় পরিবেশ থেকে, মানে সচ্ছল পরিবেশ থেকে এসেছে, কিন্তু বেশিরভাগই উঠে আসা অভাব থেকে, দারিদ্র্য থেকে, একবারে খেটে খাওয়া মানুষের পরিবার থেকে উঠে আসা। কারণ তারা জানে লড়াইটা কি জিনিস, জানে খিদেটা কি জিনিস, জানে তাদের মনের জোরটা প্রবল। তারা দিনের পর দিন অপমানিত হতে হতে, লাঞ্ছিত হতে হতে, তারা সহ্য করতে করতে মনটাকে এতটা কঠিন করে ফেলেছে যে কোনো কোনো বাধা তাদের কাছে বাধা হয়ে দাঁড়ায় না। তো খিদে কি জিনিস তুই তো জানিস, তুই তো জানিস যে খিদে যখন থাবা মারে, ছিঁড়ে ছিঁড়ে খায়, কেমন লাগে তুই জানিস। তাই তুই পারবি, তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস। যারা অভাব দারিদ্র কোনোদিন বোঝেনি, তারা অভাবের কষ্ট কোনোদিন বুঝবেই না। ফাইট করে, ফাইট 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 করে চল, লড়াই করে চল। ফাইট করি, ফাইট কথাটাকে দাগ দিয়ে রাখো। এরপরেও আছে এই ফাইট করি, ফাইট কথাটা বারবার আসে। যে কথাটা ক্ষিতিশ সিংহ কনিকে উদ্দেশ্য করে বলেছে, আর কনি এই কথাটাকে গ্রহণ করেছে। এই কথা থেকে সে শক্তি, সাহস, মনোবল সবই অর্জন করেছে। মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, ইস্পাতের মতো কঠিন হয়ে উঠতে হবে। মার খেয়ে, মার মানে আঘাত খেতে 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 ইস্পাতের মতো করে তুলতে হবে নিজেকে। তোমাদেরও তাই। এখান থেকে শুধু পড়লে হবে না, এখান থেকে নেওয়ার আছে, তোমাদেরকেও তৈরি করতে হবে। আমি বলেছিলাম যে একদিনে বিশাল বড় ভারী বোঝা যদি চাপিয়ে নাও, পারবে না নিতে, সহ্য করতে পারবে না। অল্প অল্প করে ওজন নেওয়ার ক্ষমতা বাড়াতে হবে, অল্প অল্প করে বাড়াতে হবে। আজকে যদি আমি 10 ঘন্টা পড়ি, কালকের আমি 10.5 ঘন্টা পড়বো। একবারে 12 ঘন্টা পড়ার দরকার নেই। পরের দিন আমি আরো 10 মিনিট বাড়াবো, তারপরের দিন আমি আরো 20 মিনিট বাড়াবো। এই করে করে 8 ঘন্টা 1 ঘন্টা এরকম ভাবে বাড়াবো। আর বাড়াতে 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 শরীর কিন্তু নিতে অভ্যস্ত হয়ে যায়। মন আর শরীর যখন নিয়ে নেয়, তখন আর কেউ সামনে এসে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাই কনিকে বলছে শরীরটাকে কি করতে হবে, মনটাকে কি করতে হবে, ইস্পাতের মতো কঠিন করে তুলতে হবে। তোমাদেরও তাই, ইস্পাতের মতো কঠিন করে তুলতে হবে। তোমাদের প্রথম লক্ষ্য যদি অধ্যয়ন হয়, শিক্ষা লাভ হয়, পড়াশোনা হয়, তাই টার্গেটটাকে ফোকাস করো। পাশাপাশি এর পাশাপাশি আরো যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো করতে থাকো, কিন্তু প্রথম যেটা, সেইটার থেকে কখনোই তোমরা সরে যেও না।
দুনিয়া আজকে উথাল পাথাল হচ্ছে, দেশ আজকে তোলপাড় হচ্ছে, কিন্তু লক্ষ্য স্থির রাখতে হবে। তাহলে মাকে ইস্পাত হয়ে উঠতে হবে, যন্ত্রণাকে বোঝ, যন্ত্রণাটা কি জিনিস সেটা বোঝ, যন্ত্রণাটাকে বুঝতে হবে, ওটাকে কাজে লাগাতে শেখ। যন্ত্রণা হচ্ছে বলেই পিছিয়ে গেলে হবে না, ওটাকে সহ্য কর, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। কমান কনি জোর লাগা, আরো জোর। আজকে তোর মনে হচ্ছে যেন আমি তোর শত্রু হয়ে উঠেছি, একটা দিন আসবে তখন মনে হবে যে না, সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী এই তোর খিদ্দা বলেই তোকে মনে হবে। ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে, কোনি ট্রেনিং করে করে বাড়াতে হবে, একবারে নয়, কিন্তু আস্তে 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 বাড়াতে হবে। পিছিয়ে পড়লে চলবে না, থেমে গেলে চলবে না, তাই বিশ্রাম নয়, বাড়িয়ে যেতে হবে, যত কষ্ট হোক না কেন। ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে। আর তোমাদেরও তাই, প্রতিদিন প্র্যাকটিস করতে 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 নিজেকে বাড়াতে হবে, তৈরি করতে হবে, একটা সিস্টেমে নিয়ে আসতে হবে, সেখান থেকে সরে গেলে হবে না। আর যারা এখনো পর্যন্ত সেই সিস্টেমে নিজেকে নিয়ে আসতে পারোনি, তাদেরকে প্ল্যান করতে হবে যে কিভাবে আমরা সেই সিস্টেমে নিজেদেরকে নিয়ে আসতে পারি। এটা আমাদের কাজ। সারাদিনে আমরা এত ঘন্টা পড়বো, এই সাবজেক্ট, এই সাবজেক্টের এই হোমওয়ার্ক, এইভাবে আমাদের তৈরি হতে হবে, তৈরি করে রাখতে হবে নিজেদের পড়াগুলোকে, মাঝে মাঝে সেগুলোকে রিভিশন করাতে হবে। তার জন্য সাহায্য নিতে হবে, বাড়ির লোকেদের সাহায্য নিতে হবে, গার্জেনদের সাহায্য নিতে হবে, কিন্তু নিজেকে আগে একটা লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে অভ্যস্ত হতে হবে, একটা সিস্টেমে বাঁধো। তাই ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে। যন্ত্রণাকে তুই বল, যন্ত্রণা এসে তোর সামনে দাঁড়িয়েছে, তুই যন্ত্রণাকে বল, দেখে নেব আমাকে কাঁদতে পারিস কিনা, দেখে নেব। যন্ত্রণা তুই আমাকে কাঁদাতে পারিস কিনা, দেখে নেব। হ্যাঁ, আমাকে ভয় দেখাতে পারিস কিনা, দেখে নেব। তুই বল যন্ত্রণাকে, যন্ত্রণার পাঁচিলটাকে বল, ছুড়ে দে চ্যালেঞ্জ, বলে যা কোনি আমি তোর পেছনে লাগছি, তো তোর তো মনে হতে পারে আমি তোর শত্রু, আমি তোর ভালো চাই না, আমি তোকে খাটাচ্ছি। তুই বল, তোর সব রাগ আমার উপরে, সেটা উগরে দে, তুই বল, তুই বলে যা, খিদ্দা তোকে খুন করবো, বলে যা, তবুও তোকে ছাড়বো না, তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে, বলে যা, তুই বলে যা, বলে যা। বললে যদি তোর রাগ আরো 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 জাগে, আমি চাই তোর মধ্যে একটা রাগ তৈরি হোক, আর সেই রাগে কমল দিঘিকে টকবক করে ফুটিয়ে তোল সেই তোর রাগে, তোর রাগে ওটার কমল দিঘির জল টকবক করে উত্তপ্ত ফুটবে। বোঝা যাচ্ছে? মানুষের ক্ষমতার সীমা নেই রে, এটাও তোমরা মনে রাখবে যে মানুষের ক্ষমতার সীমা নেই। মানুষ সব পারে, চেষ্টা করলে সবই পারে, চেষ্টাটা করতে হবে মনের দিক থেকে। মানুষের ক্ষমতার কিন্তু সীমা নেই, মানুষ জানে না, অনেক সময় বুঝতেই পারে না যে কতখানি করতে পারে সে। আমরা হয়তো একটু করার পরে ভাবি আমাদের শরীর পারছে না নিতে, মন যেন অস্থির হয়ে উঠছে, তখন আমরা পিছিয়ে পড়ি না। আস্তে 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 নিজের ক্ষমতাকে বাড়ালে একটা সময় পরে গিয়ে বুঝতে পারবেন, বাহ, আমার মধ্যে এত ক্ষমতা ছিল। হ্যাঁ, ক্ষমতা কিন্তু তোমাদের প্রত্যেকের মধ্যে আছে, তাই সেই ক্ষমতাকে আরো বাড়াতে হবে। মানুষের ক্ষমতার সীমা নেই। ওরা পাগলা বলছে, বলুক, তোমাদেরও অনেককে আজকে কেউ কেউ বলবে, তোমাদেরকে বলবে, বাড়ির লোকেদের বলবে, আমাদের মতো টিচারদেরকে বলবে, কি বলবে, পাগল লোকগুলো, পাগল। আদৌ পরীক্ষা হবে কিনা ঠিক ঠিকানা নেই, আদৌ পরীক্ষা হবে কিনা ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, পড়াশোনাতে এত জোর, এত জোর, এত জোর। আজকে মানুষজন তোমাদেরকে অনেককে বলবে, পাগল বলবে, বোকা বলবে, বলবে। আবার এটাও ঠিক যে একটু অতিরিক্ত পড়াশোনা করতে দেখলে, অতিরিক্ত চর্চা করতে দেখলে, শুনলে অন্যদের কাছ থেকে নানা ধরনের মন্তব্য উড়ে আসে, সমালোচনা উড়ে আসে। তো একবারে বিদ্যাসাগর হয়ে যাবে, বিরাট রেজাল্ট করে ফেলবে, আর যেন কেউ পড়াশোনা করে না, আর যেন কেউ পড়াশোনা করেনি, আমাদের বাড়িতে ছেলে মেয়েরা যেন পড়াশোনা করেনি, হ্যাঁ, আমরা যেন পড়াশোনা করে আসি, পড়াশোনা করে দেখিয়ে দিই। কত কথা উড়ে আসবে, হাসবে, ঠাট্টা করবে, ব্যঙ্গ করবে, টন্ডিতকিরি করবে, বলবে পাগলগুলো কথাটা। কিন্তু আজকের ওরা পাগল বলবে, কিন্তু কাল যখন সাফল্য আসবে তখন ওরাই অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকবে আর বলবে, না সত্যি ছেলেটা মেয়েটা কিছু করে দেখিয়েছে, আমরা ওকে ভুল বলে আরো আঘাত করছিলাম রে, পিছিয়ে রেখেছিলাম। ওরা পাগল বলবে, বলুক,
মূর্খ, মূর্খের দল সব। যারা পাগল বলবে তারা তো মূর্খ, তারা কিছু বোঝে না, মূর্খের দল সব ওরা। তুই তোর কাজ করে যা। যখন অন্যান্যরা গ্রীষ্মকালে শুধু সাঁতার কাটে, শীতের কয়েক মাস সাঁতার কাটা বন্ধ রেখে দেয়, তখন কিন্তু কমলদিঘির ওই জলে শীতের সময় কিন্তু কণিকে দিয়ে সাঁতার কাটায়, যা কিন্তু অনেকের কাছে অত্যন্ত সমালোচনার। কিন্তু সাফল্য যখন আসবে তখন সবাই কিন্তু কণিকেই জড়িয়ে ধরবে, আর ক্ষিতিশ সিংহের এই অবদানকে সবাই স্বীকার করে নেবে। আজকে যার বাড়ি বাবা মাকে কেউ পাগল বলছে না, এত পড়াশোনা করা ভালো নয়, তারাই যখন দেখবে তাদের বাড়ি ছেলে বা মেয়েটা বিরাট জায়গাতে পৌঁছে যাচ্ছে, ভালো রেজাল্ট করছে, একটা সাফল্য এনে দিয়েছে, দারুণ সাফল্য, তখন তারাই বলবে না, ভুল ছিলাম আমরা। আবার যারা ঠিকঠাক গাইড না করে অবহেলা করে, তাদের বাড়ির ছেলেমেয়েরা যখন ঠিকমতো সাফল্য আনতে পারে না, তখন তারাই কিন্তু আরো ভেঙে পড়ে। তাই পরবর্তীতে গিয়ে পরে গিয়ে আফসোস নয়, আগেই কিন্তু সেই রাস্তাটা তৈরি করো, যাতে পরে গিয়ে আর আক্ষেপটা না করতে হয়। যাই হোক, তাহলে মানুষ সব পারে, চেষ্টা করলে সব পারে, কিন্তু যারা সমালোচনা করছে ওরা তো পাগল, ওরা বলবেই, ওরা বলুক, মূর্খের দল সব। ঘন্টাখানে আরামে হাত পা ছুড়িয়ে ওরা চ্যাম্পিয়ন বানাবার স্বপ্ন দেখে। এই যে জুপিটারের ট্রেনার, কি নাম চিফ ট্রেনারের? হরিচরণ মিত্তির। হরিচরণ ও ঘন্টাখানেক আরামে হাত পা ছুড়িয়ে কি করছে না, সাঁতারুদেরকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখছে। ওই রকম ভাবে কি আর চ্যাম্পিয়ন করা যায়? চায় না। ট্রেনিং ট্রেনিং ট্রেনিং, আরো ট্রেনিং করে যেতে হবে, আরো 50 মিটার এখনো যেতে হবে। 200 মিটার বাকি ছিল, 150 মিটার এখনো হয়ে গেছে, 50 মিটার এখনো বাকি, কিন্তু উনি যেন কিছুতেই পারছে না। কিন্তু এখানে ক্ষিতিশ সিংহ উপর থেকে বিড়বিড় করেই যাচ্ছে, শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল। কোনো অস্ত্রকে যখন শান দেওয়া হয় তখন ধারালো হয়ে ওঠে, তাহলে কঠিন একটা পাথরের উপরে বা কঠিন একটা ধাতুর উপরে রেখে ধারালো করা হয়, শান দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে ক্ষিতিশ বলছে যে কোনি তোর শরীরটাকে যন্ত্রণার উপরে ঘষে ঘষে শানিত করে তোল, যন্ত্রণার উপরে ঘষে ঘষে সানিয়ে তোল। দেখবি কি অবাক তোকে করে দেবে এই শরীর। যখন দেখবি শরীরটা তৈরি হবে তখন বুঝতে পারবি যে এই শরীরটা তোকে অবাক করে দেবে, যে আমি এরকম ভাবে তৈরি করতে পেরেছি, যেটা অসম্ভব ছিল সেটাকে সম্ভব করে তুলেছি। যা অসম্ভব ভাবছিস তাকে সম্ভব করে দেবে। যেটা আজকে কঠিন বলে মনে হচ্ছে, কাল সেটা অনায়াসে করে ফেলতে পারবি। তাই যন্ত্রণার উপরে ঘষে ঘষে শরীরটাকে তৈরি করে ফেল, সানিয়ে তোল। সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওগুলো এক একটি চাকতি মাত্র। সোনার মেডেল, সাফল্য লাভ করলে সোনার মেডেল দেওয়া হয়, চ্যাম্পিয়ন হলে সোনার মেডেল দেওয়া হয়, কিন্তু সোনার মেডেলের যে চাকতিটা, ওটা তো একটা চাকতি মাত্র অনেকের কাছে, কিন্তু যে ছিনিয়ে নেয় তার কাছে ওটা শুধু চাকতি মাত্র নয়, ওটা শুধু সোনার মেডেল নয়, ওটাই হচ্ছে তার সেরা প্রাপ্তি, সেরা পুরস্কার। ওই কথাগুলোর মধ্যে, ওগুলোর মধ্যে যে কথাগুলো লুকিয়ে আছে সেটাই আসল কথা। ওই সোনার মেডেলটা অনেকের কাছে চাকতি হতে পারে, কিন্তু ওই মেডেলটা পাওয়ার জন্য যে পরিশ্রম করতে হয়েছে, যে চেষ্টা করতে হয়েছে, যে কষ্ট করতে হয়েছে, তারপরে যেভাবে ছিনিয়ে নিতে হয়েছে, ওই সোনার মেডেলটার পেছনে অনেক পরিশ্রম, অনেক স্বপ্ন জড়িয়ে রয়েছে, কথাগুলো যেগুলো রয়েছে ওইগুলোই আসল। আর সেটার জন্যই তোকে করতে হবে। মানুষ পারে, সব পারে। কোনি কি শুনতে পাচ্ছে এই কথাগুলো? না, ও বিড়বিড় করে যাচ্ছে। আর ক্ষিতিশের ওই ভয়ঙ্কর মূর্তি দেখে আর তার কাছে অনুরোধ করছেই না, ও যা পারছে তাতেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কোনি সাঁতার শেষ করলো। কোনি সাঁতার শেষ করে দু হাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে, মাথা নিচু করে হাঁপিয়ে পড়েছে, দু হাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে। আর ক্ষিতিশের উপরে, খিদ্দার উপরে প্রচন্ড রাগ তৈরি হয়েছে। একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতিশের দিকে তাকালো, আর অনুরোধ করেনি, শুধু তাকালো। দু চোখে ঘৃণা, আক্রোশ। হ্যাঁ, ক্ষিতিশও চেয়েছিল তার প্রতি একটা ঘৃণা, রাগ, আক্রোশ তৈরি হোক। হ্যাঁ, তার দু চোখে ঘৃণা, রাগ, আক্রোশ, ক্ষিতিশের প্রতি রাগ, ঘৃণা। ক্ষিতিশ সেটা লক্ষ্য করলো, মনে মনে ভাবছে, হ্যাঁ ওটাই দরকার, ওটাই থাকুক। আমার বিরুদ্ধে
আমার প্রতি রাগটা থাকুক, ক্ষোভটা থাকুক। তাহলে দু চোখে ঘৃণা আর আক্রোশ ক্ষিতিশ সেটা লক্ষ্য করলো। লগাটা যথাস্থানে রেখে, লগাটা কোথা থেকে নিয়ে এসেছিল তাহলে কোথায় রাখলো? মালির ঘরের পাশ। মালির ঘরের পাশ থেকে নিয়ে এসেছিল। মালির ঘরের পাশে রেখে যথাস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসলো, একটা মোটা খাতা। ওই খাতাটা হচ্ছে কনির লগবুক, মানে সে যা যা ট্রেনিং করে তার যা যা দরকার সবই লেখা রয়েছে একেবারে নির্দিষ্ট নিয়ম মাফিক। প্রতি বেলার ট্রেনিংয়ের কাজের ও হিসাব, সময়ের হিসাব ছাড়াও প্রতিবেলা ট্রেনিংয়ের কাজ, ট্রেনিং করতে হবে, কতটা সময় করতে হবে, সেই সমস্ত হিসাব লেখা আছে। তার সঙ্গে লেখা আছে কি খেয়ে খাবে সে, তার ওজন আজকের কত, এই বেলা কত, ওই বেলা কত, নারীর স্পন্দনটা নিয়মিত সে লিখে রাখে, রক্তের হিমোগ্লোবিনের স্তর পরীক্ষা করে ওগুলো লেখা থাকে, আয়রন লাগবে, ভিটামিন ট্যাবলেট লাগবে, এগুলো কিন্তু সব তালিকা লেখা আছে। তার মানে কনির লগবুকে কনির ট্রেনিংয়ের সবই যাবতীয় লেখা আছে। তো আজকে ট্রেনিং হয়ে গেছে, ওই লগবুকটা নিয়ে বসলো, আজকেরটা লিখে রাখতে হবে। লগবুকে লিখতে লিখতে ক্ষিতিশ দেখলো কনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। কনি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, কোথায় যাবে এখন? প্রজাপতিতে, প্রজাপতিকে উড়াতে যাবে। যাওয়ার কথা ক্ষিতিশ সিংহের বাড়িতে, ক্ষিতিশ সিংহের বাড়ি থেকে হয়ে আবার প্রজাপতিতে আসার কথা, কিন্তু আজকে ক্ষিতিশের বাড়ি না গিয়ে সোজা প্রজাপতিতে যাচ্ছে। কেন সরাসরি যাচ্ছে, কেন বাড়িতে গেল না? দেরি হয়ে গেছে। আর প্রতিদিন যাওয়ার আগে, বেরোবার আগে একবার বলে যায় যে যাচ্ছি, ক্ষিতিশকে বলে যায় যাচ্ছি, কিন্তু আজকে বললোই না। কেন বললো না? রেগে একবারে আগুন, বললোই না, তো রাগ করি না। ক্লাব থেকে কনি যায় ক্ষিতিশের বাড়ি, সেখানেই ওর খাওয়া। তাহলে সকালবেলা আগে ট্রেনিং করলো, তারপরে ওর বাড়ি গেল, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করলো, খাওয়া দাওয়া করে আবার ঠিক 10টায় প্রজাপতিতে পৌঁছতে হয়। তো ও এসেই রোলার শাটারের তালাটা খোলে, ওই এসে রোলার শাটারের তালাটা খুলে রোলার শাটারটাকে তোলে। রোলার শাটার, রোলার রোলার শাটারটাকে তুলে রোল হতে হতে তুলে যায় না? হ্যাঁ, রোলার শাটার। তো দোকানের ওই রোলার শাটারটার ও তালাটা খোলে, কিন্তু আজকে তো দেরি হয়ে গেছে। আর অন্যান্য কাজ করে, ফাইবার মাস কাটে, দোকান ঝাড় দেয়, দোকান ঝাড় দিয়ে কাউন্টার পরিষ্কার করে, কাউন্টার মোছে, কুঁজোতে, মাটির কুঁজোতে জল তুলে রাখে, খাবার জল, আর তাকে ফাইবার মাস কাটতে হয়। দুপুরবেলা আবার আসে ভাত খেতে, ক্ষিতিশদের বাড়িতেই আসে। তখন ঘন্টা দুয়েক ঘুমিয়ে, দুপুরবেলা বাড়িতে এসে 2 ঘন্টা ঘুমায়, ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে, তারপরে আবার অ্যাপোলোতে ফিরে যায়, 15 মিনিট ব্যায়াম করে ফিরে যায়। তো এই সমস্ত প্রতিদিনের যে একটা নিয়ম, প্রতিদিন যে তার একটা নিয়মে বাধা রয়েছে, সেই বাধাগুলো পরপর বলছে। সাঁতার থেকে আবার প্রজাপতিতে যায়, সাঁতার কাটা শেষ হলে আবার প্রজাপতিতে যায়। দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গে বাড়ি ফেরে, আর রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা এবং ভাইয়ের কাছে। কনি মাইনে পায় 40 টাকা, এটা মনে রাখবে তথ্যটা, কনি 40 টাকা মাইনে পায়। তাহলে এখানে প্রজাপতিতে যদি কাজটা চলে যায়, তাহলে 40 টাকা থেকে সে বঞ্চিত হবে, তাহলে তার বাড়িতে হাঁড়ি চড়বে না, সংসার চলবে না। তো আজকে দেরি হয়ে গেছে, তাহলে লীলাবতী কি বলবে, রাগ করতে পারে। তাহলে স্বাভাবিকভাবেই কনি আর ক্ষিতিশের বাড়িতে না গিয়ে সরাসরি প্রজাপতিতে চলে এলো। ক্ষিতিশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো, দেরি হয়ে গেছে। কিন্তু এসে দেখে লীলাবতী নিজেই দোকান খুলেছে। দেরি হয়ে গেছে বলে আর লীলাবতী অপেক্ষা করেনি, লীলাবতী একবারে পাংচুয়াল, সময়ানুবর্তী। তো নিয়ম আর সময় একবার তার ধাতে মিশে আছে। লীলাবতী নিজেই দোকান খুলেছে। পাশের ফটোগ্রাফি দোকানের ছেলেটি ভারী শাটারটা তুলে দিয়ে গেছে। পাশের একটা দোকান আছে, ফটোগ্রাফি দোকান, তো সেখানে একটা ছেলেকে ডেকেছে, লীলাবতী তুলতে পারেনি, তাই ও শাটারটা তুলে দিয়ে গেছে। লীলাবতী ওকে দেখেই রাস্তার দিকে আঙুল তুলে বলল, রাস্তার দিকে আঙুল তুলে বললো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দরকার নেই তোমায়, আমার দরকার নেই, আর দরকার নেই তোমার, কারণ আমি তোমার মাইনা দেবো, আর তোমাকে আমি সময় মতো পাবো না, দরকার নেই তোমাকে আমার, যাও বেরিয়ে যাও। ফ্যাকাশে হয়ে গেল করির মুখ, এই লাইনটা দাগ দিয়ে রাখো। দাগ দিয়েছো? হ্যাঁ, কনির মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রশ্ন হচ্ছে কনির মুখ কেন ফ্যাকাশে হয়ে গেছিল, তারপরে কি ঘটলো?
ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ, মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো, মুখ নামিয়ে দাঁড়িয়ে আছে। তার তো বলার কিছু নেই, সত্যি সে দেরি করে ফেলেছে। এই সময় খদ্দের আসায় লীলাবতী আর কিছু বললো না। খদ্দের এসে পড়েছে, খদ্দের সঙ্গে কথাতে ব্যস্ত, লীলাবতী আর কিছু বললো না। ওদিকে কনি কিন্তু নিজের কাজগুলো করে যাচ্ছে। কনি একে একে তার কাজগুলো করে রাখলো। তো তার কাজ বলতে ওই যে ঘর ঝাড় দেওয়া, জল তুলে রাখা, আগে কাউন্টার মোছা আর টুকটাক যদি ফাইভ অর্গানস থাকে এগুলো খাটা। তো ওর কাজগুলো পর করে গেল। আর ক্লান্তিতে এবং খিদে, তখন সে ঝাপসা দেখছে, চোখে ঝাপসা দেখছে, চোখে আর কিছু দেখতেই পাচ্ছে না, এত ক্লান্তি। খিদেও পেয়েছে, কারণ তো যায়নি, ও তো গিয়ে ক্ষিতীশের বাড়ি থেকে খেয়ে আসেনি। তো খিদে একে, তারপরে ক্লান্তি, ঝাপসা দেখছে, পা টলছে, দাঁড়াতে পারছে না, তার বসতে ইচ্ছে করছে, তার ঘুমোতে ইচ্ছে করছে, তার খুব ঘুমোতে ইচ্ছে করছে। কিন্তু দোকানে বসার মতো জায়গাও তার জন্য নেই। দোকানে আগে তার জন্য বসার জায়গা রাখা হতো, এখন সেই জায়গা সরিয়ে দেওয়া হয়েছে, হটিয়ে দেওয়া হয়েছে। কেন কেন লীলাবতী সরিয়ে দিয়েছে? কারণ লীলাবতী গত কয়েকদিন ধরে দেখেছে ও এখানে বসে থাকলে, বসতে দিলে বসে বসে ও ওখানে ঝিমোয়, ধুল মারে, কাজের দিকে মন নাই, ক্লান্ত হয়ে পড়ছে। তাই বেড়া তুই দাঁড়িয়ে থাক, তোকে আর বসতে হবে না। তো জায়গা সরিয়ে দিয়েছে, বসার আর জায়গা নেই তার জন্য। একবার সে ভয়ে ভয়ে লীলাবতীকে বলল, বৌদি একটু বাড়ি যাবো। একটু বাড়ি গিয়ে কী করবে? একটু খেয়ে যদি আর 10 মিনিট একটু ঘুমিয়ে নিতে পারে। বিরাট একটা মোটা খাতার উপরে ঝুঁকে ফ্রকের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়া স্বরে বলল, যে কাস্টমারের সঙ্গে কথা বলছিল তো তাদেরই কাজটা, ফ্রকের মাপ লিখতে লিখতে কড়া স্বরে বললো, না যাওয়া যাবে না, তো ওইখানে দাঁড়িয়ে থাক। কনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। কাজ থেকে বরখাস্ত হলে, কাজ থেকে সরে গেলে 40 টাকা থেকে বঞ্চিত হবে, তাহলে সংসারটা চলবে কি করে? তাই উপায় নেই, করে দাঁড়িয়ে রয়েছে। ওদিকে ক্ষিতীশ বড় একটা থলি হাতে অ্যাপোলো থেকে বেরিয়ে তখন একটার পর একটা দর্জির দোকান ঘুরছে কাপড়ের ছাঁট কেনার জন্য। ওই যে দর্জির দোকান, টেলারিং শপে ঘুরছে। ওখানে দর্জির দোকানে ছাঁট কাপড় বেরোয়, টুকরো কাপড় বেরোয়, কাঁচি দিয়ে কাটার পরে যে টুকরো কাপড়গুলো, ওই টুকরো কাপড়গুলো ও সংগ্রহ করার জন্য ঘুরে বেড়াচ্ছে দর্জির দোকানে। তাহলে আমি বলেছিলাম দর্জির দোকানের টুকরো কাপড়গুলো, ছাঁট কাপড়গুলো নিয়ে কি করে না সমান মাপে কাটে এবং সেইগুলোকে দিয়ে আসে আবার লন্ড্রির দোকানে। 3টে লন্ড্রির সঙ্গে তার বন্দোবস্ত হয়েছে, 3টে লন্ড্রির দোকানের সঙ্গে বন্দোবস্ত হয়েছে, তাদেরকে দিয়ে আসতে হবে। মার্কা দেওয়া নম্বর, ওই টুকরো কাপড়ের উপরে নম্বরগুলোকে মার্ক করে দেওয়া হয়, নম্বর দিয়ে মার্ক করা হয়। তো সেই মার্কা দেওয়া নম্বর টুকরো কাপড়ে লিখে জামা কাপড়ে বেঁধে কাচতে পাঠাবার জন্য লন্ড্রিগুলোর দরকার হয়। এই ছাঁট লন্ড্রিগুলো আবার কি করে, তারা ওই জামা কাপড়ে ওই সুতো দিয়ে ট্যাগগুলো বেঁধে দেয়, ওই টুকরোগুলো দিয়ে তারা আবার কাচতে পাঠিয়ে দেয়, যাতে কার বাড়ির জামা কাপড় অন্যের সঙ্গে যেন মিশে না যায়। তাই যাই হোক, ছাঁট থেকে সমান মাপের কাপড়ের টুকরো কেটে ক্ষিতীশকে বিক্রি করতে হয়। আর ওরা দৈনিক প্রায় 3 কিলো কেনে। এই যে 3টে লন্ড্রির দোকান, তারা 3 কিলো কেনে আর ক্ষিতীশ টাকা 6-7 লাভ করে, 6-7 টাকা লাভ করে। আর সেখান থেকে আবার কনিদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসে। কনির মায়ের হাতে টাকা দিয়ে আসে কিছু, কারণ কনির মা ওই টুকরোগুলোকে সমান মাপে কেটে দেয়। দুপুর প্রায় 1টা নাগাদ ক্ষিতীশ ছাঁট ভর্তি থলি নিয়ে কনিদের ঘরের দরজায় উপস্থিত হলো, হাজির হলো। ওইগুলো পৌঁছে দিবে আর কিছু টাকাও দিয়ে আসবে, আর সেই সঙ্গে খোঁজ নিয়ে আসবে। কি খোঁজ নেবে? কটার সময় ঘুমিয়েছিল, কনি কেন আজকে এত ক্লান্ত হয়ে পড়েছিল, খোঁজ নিতে হবে না। কনির মা বেরিয়ে আসতেই সে ঝাঁঝিয়ে উঠলো। এবার ঝাঁঝের সঙ্গে জিজ্ঞেস করলো, কাল রাতে কনি কখন ঘুমিয়েছিল? কাল রাতে? কিন্তু কনির মা জড়সড় হয়ে বলছে, কেন রোজ যেমন সময় ঘুমায় তেমনি তাড়াতাড়ি ঘুমিয়েছিল। ঠিক বলছো। ক্ষিতীশ তীব্র দৃষ্টিতে তাকিয়ে ঝাঁঝের সঙ্গে বললো, ঠিক বলছো তো? আজ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লো কেন? তাহলে কেন ক্লান্ত হয়ে পড়লো তাড়াতাড়ি? ও তো সাধারণত এরকম ক্লান্ত হয়ে পড়ে না। দেখো মেয়ে, আমার কাছে কিছু লুকোলে গিয়ে ঠিক ধরা পড়ে যাবে। আমার কাছে যদি কিছু লুকো ঠিক ধরা পড়ে যাবে।
হ্যাঁ, আমি তো তোমার মেয়েকে তৈরি করছি, তোমার মেয়েকে চ্যাম্পিয়ন করার জন্যই উঠে পড়ে লেগেছি। তুমি আমার কাছে লুকোচ্ছ, আর আমার কাছে লুকোবে না। আমার কাছে লুকোলেও তুমি ধরা পড়ে যাবে, বুঝতে পারবো। ঠিক করে বলো, কোনি কখন ঘুমিয়েছিল? উপায় নেই, কোনির মা বাধ্য বলল, না বাবা, আপনার কাছে মিছে বলবো না, আপনি আমাদের জন্য কত চেষ্টা করেছেন মেয়েটার জন্য। কাল রাতে কোনি যাত্রা শুনতে গিয়েছিল, এই তথ্যটাকে মনে রাখবে। কাল রাতে কোনি যাত্রা শুনতে গিয়েছিল, রাত 1টা নাগাদ ফিরে শুয়েছে। তাহলে রাত 1টা নাগাদ ফিরে শুয়েছে, রাত 1টা নাগাদ ফিরেছে, তাহলে ঘুমোতে ঘুমোতে আরো সময়টা গড়িয়ে গেছে। দেখবে যত রাত করে ঘুমোবে ঘুমটা আরো দেরিতেই আসবে। যাই হোক, বুঝতেই পারলো যে কি কারণে আজকের ক্লান্ত হয়ে পড়েছে কোনি। ক্ষিতীশ বলল, থলিটা এগিয়ে দিয়ে, ওই ছাট কাপড়ের থলিটা এগিয়ে দিয়ে ক্ষিতীশ বলল, এগুলো কেটে রাখো আজই। ওই যে সমান টুকরো করে রাখতে বলেছে, সমান মাপে কেটে রাখো আজই। কাল সকালে কোনির হাত দিয়ে ক্লাবে পাঠিও। কাল সকালে আমাকে পাঠাবে, তারপরে তো লন্ড্রির দোকানে পৌঁছে দেবে। 5 টাকা কোনির মার হাতে দিয়ে ফেরার আগে ক্ষিতীশ বিষণ্ণ স্বরে বলল, তো 5 টাকা কোথা থেকে দিল? ওই যে ছাট কাপড়গুলো বিক্রি করে 5-7 টাকা লাভ হয়, 6-7 টাকা লাভ হয়, তো সেখান থেকে 5 টাকা ওকে দিল। তো 5 টাকা কোনির মায়ের হাতে দিয়ে ফেরার আগে ক্ষিতীশ বিষণ্ণ স্বরে বলে গেল, এবং যথারীতি কোনির প্রতি যত্ন নেওয়ার একটু কঠিন হওয়ার জন্য বলে গেল যে ছেলে মেয়েদেরকে সবসময় স্নেহ আদর দিয়ে প্রশ্রয় দিলে চলে না। হ্যাঁ, ছোট মেয়ে, ওর তো শখ হবেই, শখ তো হবেই। একটু রাত জাগি, একটু মোবাইল দেখি, মোবাইলে একটু গেম খেলি, মোবাইলে একটু অন্য ভিডিও দেখি, রাত জেগে 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 ছোট ছেলে মেয়েদের তো একটু শখ হবে। কিন্তু আমি তো গার্জেনদেরকে বলি, অত শখ পূরণ করতে দেওয়া যাবে না। তাহলে একটু কঠিন হতে হবে, কড়া হতে হবে। পড়াশোনা শেষ হয়ে গেল, কেড়ে নিতে হবে হাত থেকে মোবাইল। গার্জেনরা যদি থাকে তাহলে ভালো, শুনছে, আর যদি না শোনে তাহলে আরো ভালো। আছে কারোর বাড়িতে এখন গার্জেন আছে বসে পড়ার পাশে? নাই। তাহলে কতখানি বিশ্বাস, কতখানি ভরসা তোমাদের উপরে রেখেছে। আর তোমাদের অনেকের থেকে মাঝে মাঝে অনেকের বাড়ি থেকে কমপ্লেন শুনতে হয় যে মোবাইলে ডুবে আছে, মোবাইলে ডুবে আছে। আর যখন শোনা যায় না আমি তো পড়াশোনা করছি, কিন্তু আদৌ পড়াশোনা করার জন্য এতখানি সময় ধরে মোবাইলে থাকার দরকার হয় না। যাই হোক, তো তোমাদেরকেও বলা যে পড়াশোনাটার জন্যই কাজে লাগানো হোক, কারণ মোবাইল থেকে এখন মাথা ব্যথা, চোখ ব্যথা, নানান সমস্যা শুরু হচ্ছে। তাই এখন উপায় নেই, যতটুকু সময় তোমাদের মোবাইলটাকে ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে, ততটুকু সময় ব্যবহার করো। তারপরে একদম হাতেই তুলে দিয়ে আসো, গার্জেনের হাতেই তুলে দিয়ে আসো, যেন বলতে না হয়, যেন বারবার ধরে বকা দিতে না হয়। গার্জেনদেরকেও একটু কঠিন হতে হয়। তো ক্ষিতীশ সিংহ তার মাকে বুঝিয়ে এলো, কোনির মাকে বুঝিয়ে এলো, ছোট মেয়ে, ওর তো শখ হবেই, ইচ্ছে করবে যাত্রা শুনতে যাবো, একটু ঘুরতে যাবো, আড্ডা দিতে যাবো, কিন্তু ওর ভালোর জন্যই তোমাকে কড়া হতে হবে। যে কোনো খেলা সাধনার জিনিস, শুধু খেলা নয়, যে কোনো স্বপ্ন পূরণটাও সাধনার জিনিস। সাধনা করতে হবে, আর সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে সন্ন্যাসীর মতোই জীবন যাপন করতে হবে, মানে ত্যাগ স্বীকার করতে হবে। জীবন থেকে কিছু শখ, সুখ, আহ্লাদ একটু ছাড়তে হবে, একটু তো ছাড়তে হবে। এখন যদি বেশি শখ আহ্লাদের উপরে জোর দাও, তাহলে পরে কিন্তু আর স্বপ্ন পূরণ হবে না, আর পরে শখ আহ্লাদ মেটাতে পারবে না। শখ আহ্লাদগুলো মেটানোর জন্য সময় দিতে হবে, সেটা পরে দিতে হবে। এখন তোমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা সামনে। বহু ছোটখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর, ছোটখাটো ব্যাপার, ওই ছোটখাটো ব্যাপারগুলো কিন্তু ক্ষতিকর হয়ে ওঠে, সাধনার পথে বাধা হয়ে ওঠে, সাধনায় সিদ্ধি লাভ করার পথে বিশাল বড় অন্তরায় হয়ে ওঠে। যাত্রা নিশ্চয়ই দেখবে, হ্যাঁ নিশ্চয়ই তোমরা মোবাইল দেখবে, তারও একটা সময় থাকবে, লিমিটেশন থাকবে, একটা নির্দিষ্ট সময় হবে। একটু গান শুনলাম বা একটু সিনেমা দেখলাম বা একটু বেশি নয়, তার একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় ধরে, সব সময় নয়। যাত্রা নিশ্চয়ই দেখবে, কিন্তু এখন এই ট্রেনিং এর সময় বিশ্রাম নষ্ট করে নয়। এই ট্রেনিং চলাকালীন যদি সময় নষ্ট হয়, বিশ্রামের জন্য যে সময়টা, সেই সময়টা যদি না দেওয়া হয়, তার এফেক্ট তো ফেলবেই, পড়বেই। এগুলো তোমায় বুঝতে হবে। তাহলে ক্ষিতীশ সিংহ কোনির মাকে এগুলো বুঝিয়ে এলো। বাড়ি ফিরে ক্ষিতীশ দেখলো লীলাবতী অপেক্ষা করছে, এখনো খায়নি।
ও অপেক্ষা করছে ক্ষিতীশ আর লীলাবতী একসঙ্গে খাবে, তখনই সে খেতে বসে গেল। খেতে খেতে খুবই সাধারণভাবে জিজ্ঞাসা করলো, কারণ কণিকে তো আজকে খুব খাটিয়েছে, এক অর্থে মানসিকভাবে চাপও দিয়েছে। ক্ষিতীশের মনটাও একটু ব্যথিত, তাই জিজ্ঞেস করছে কণি সম্পর্কে লীলাবতীর কাছে, কণি খেয়েছে? লীলাবতী কিছুক্ষণ চুপ থেকে বললো, লীলাবতীর রাগটা তো ওইখানে যে কণি দেরি করে গেছে, তাকেই দোকানের শাটার তুলতে হয়েছে, আবার কণি এর আগেও বসে বসে ঘুমোতো ঝিমোতো, তো ওকে দিয়ে খুব একটা কাজ হবে না, বলবে বলবে বলে আর লীলাবতী বলা হয়ে ওঠেনি। আজকে সময় পেয়েছে, সুযোগ পেয়েছে, বলেই দিল চুপ করে থেকে থেকে, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ঝিমোয় শুধু শুধু ঝিমোয়, বসতে দিই না, দাঁড়িয়ে আজ ঘুমোচ্ছিল, ঝিমোয় বলেই আমি বসতে দিইনি, বসার জায়গা সরিয়ে দিয়েছি, তাও আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ঝিমোচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিল, ঘোড়া নাকি রে বাবা। তখন ক্ষিতীশ বলছে, আজকে খুব খাটিয়েছি ওকে, আজকে খুব খাটিয়েছি, ওর জন্য খুব চাপ পড়েছে। তো লীলাবতী বলছে, তাতে আমার কি লাভ? তুমি খাটিয়েছো, তা আমার লাভটা কি? আমি তো ওকে 40 টাকা করে দিই না, তো তার বিনিময়ে তো আমাকে কাজটা আদায় করে নিতে হবে। এদিকে তুমি 5,000 টাকা বাঁচিয়ে দিয়ে অন্য দিক থেকে সেটা নিয়ে নিচ্ছ, হ্যাঁ 5,000 টাকা বাঁচিয়ে দিয়েছো আমার, আর অন্য দিক থেকে তো যেন বেশি নিয়ে নিচ্ছ। 5,000 টাকা বাঁচিয়ে দিয়েছিল, 5,000 টাকা কিভাবে বাঁচিয়ে? সিলামির টাকাটা বিষ্ণুধরের ঘরে ভাড়া। বিষ্ণুধরের কাছ থেকে নেওয়া ঘর ভাড়ার সিলামির টাকাটা, 5,000 টাকাটা বিষ্ণুধর কাছ থেকে নিয়ে এসে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে তুলে দিয়েছে লীলাবতীর হাতে। যাই হোক, তো বলছে আমার কি লাভ? 5,000 টাকা বাঁচিয়ে দিয়ে অন্য দিক থেকে সেটা নিয়ে নিচ্ছ। তখন ক্ষিতীশ বলছে, ওর খাওয়ার জন্য তো মাসে 50 টাকা দিচ্ছি, ওর খাওয়ার জন্য তো মাসে 50 টাকা করে দিচ্ছি, 5,000 টাকা বাঁচিয়ে দেয় ওটা তো দিয়েছি, তারপরে আমি তো ওর খাওয়া টাওয়ার জন্য তো 50 টাকা করে দিচ্ছি, সেখান থেকেই তো খাচ্ছে। কিন্তু লীলাবতী বলছে, না, লীলাবতী যে হিসেব দিল ওই 50 টাকায় কিচ্ছু হয় না, রোজ দুধ ডিম মধু মাসে 50 টাকায় কি হয়? 50 টাকায় হয়? তা আমার হাত থেকেই তো দিতে হচ্ছে। যাই হোক, ক্ষিতীশ তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে পড়লো। ঘরে এসে দেখে কণি মেঝে অকাতরে ঘুমোচ্ছে, খায়নি, তার মানে অকাতরে ঘুমোচ্ছে। যা ক্লান্তি গেছে আজকে, আগের দিন ঘুম নেই সেই রাত থেকে। বালিশের বদলে দুটি হাত জোড়ো করে মাথার নিচে রাখা, বালিশের বদলে দুটো হাতকেই বালিশ করে জোড়ো করে রেখেছে মাথার নিচে। ক্ষিতীশ ওর পাশে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পিতৃতুল্য বাবার মতো স্নেহ করছে, মেয়ের মতো দেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এত খাটিয়েছে, এত কথা শুনিয়েছে, এত ভয় দেখিয়েছে, শাসন করেছে, আর এখন স্নেহ করে দিচ্ছে, আদর করে দিচ্ছে মাথায় হাত বুলিয়ে। একটু পরেই কণি নড়ে উঠে আরো গুটিসুটি হয়ে সরে এলো ক্ষিতীশের দিকে। কণি এখন ঘুমের মধ্যে যেন আন্দাজ করে নিয়েছে যে তার দাদাই যেন তার পাশে বসে রয়েছে, তার দাদাই যেন তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। একটু আদরের লোভে, একটু স্নেহ ভালোবাসার লোভে কাছে গুটিসুটি মেরে এগিয়ে আসছে ঘুমের মধ্যে, আর বিড় করে কি যেন বলল। ক্ষিতীশ ঝুঁকে পড়ে শোনার জন্য চেষ্টা করলো। হ্যাঁ, কি বলছে? দাদা। তার মানে কণি ঘুমের মধ্যে তার দাদাকে দেখছে, দাদার সঙ্গে কথা বলছে, দাদাকে খুঁজে পেয়েছে, দাদার ভূমিকা পালন করছে এই মুহূর্তে কণির সামনে বসে ক্ষিতীশ সিংহ। ক্ষিতীশ বলছে হ্যাঁ, মানে দাদা হয়ে সে তার জবাব দিচ্ছে। যখনই হ্যাঁ কথাটা শুনলো, তখন কণির মুখে একটা পাতলা হাসি চারিয়ে গেল, কণির মুখে একটা পাতলা হাসি ছড়িয়ে গেল। তার মানে ঘুমের মধ্যে কণি এখন তার পুরো সংসারটা, পুরো পরিবারটাকে পেয়ে গেছে। সেই পরিবারে তার দাদা এখনো পর্যন্ত তার সঙ্গে, মানে জীবিত, বেঁচে রয়েছে। কিন্তু ঘুমটা যখন ভাঙবে তখন কিন্তু দেখতে পাবে সব এলোমেলো হয়ে গেছে, দাদা নেই। মুখের মধ্যে একটা পাতলা হাসি ছড়িয়ে গেল। কণি বলল ঘুমের মধ্যেই অস্ফুটে, আমায় কুমির দেখাবে বলেছিলে, তুমি আমাকে কুমির দেখাবে বলেছিলে দাদা। দাদার ভূমিকায় ক্ষিতীশ বলছে দেখাবো, চিড়িয়াখানায় নিয়ে যাবো, তোকে চিড়িয়াখানায় নিয়ে যাবো, দেখাবো কুমির। ফিসফিস করে ক্ষিতীশ বলল। ক্ষিতীশ ফিসফিস করে আরো অনেক কথা বলল, আরো বলল আরো অনেক জায়গায় আমরা যাব, বেলুড় মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর,
অনেক অনেক জায়গায়। তারপর তুই যাবি দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, তারপর যাবি আরো দূরে টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। টোকিও কোথাকার রাজধানী? জাপান। লন্ডন কোথাকার রাজধানী? ইংল্যান্ড। বার্লিন কোথাকার রাজধানী? জার্মানি। জার্মানি। মস্কো কোথাকার রাজধানী? রাশিয়া। রাশিয়া। স্পেন। ওই রাশিয়া। নিউ ইয়র্ক কোথাকার রাজধানী? আমেরিকা। আমেরিকা। তাহলে এই বড় বড় শহরে তুই যাবি, এই বড় বড় শহরে তুই যাবি কেন? অলিম্পিকে কম্পিটিশনের জন্য, আন্তর্জাতিক স্তরে। তাহলে প্রথমে রাজ্য স্তর, তারপরে আমাদের দেশে জাতীয় স্তরে, তারপরে আরো বড় 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 প্রতিযোগিতায় তুই যাবি। তার মানে এখন খিদির সিংহে বললেও এখন দেখায় ব্যাপারটা আমাদের ভাবতে হবে, এ যেন খিদির সিংহ নয়, এ যেন কনি তার দাদার সঙ্গে কথা বলছে, কনির প্রশ্নের উত্তর দিচ্ছে তার দাদা, দাদাই তাকে বোঝাচ্ছে। আর ঘুমের মধ্যে কনি এই কথাগুলো দাদার কথা বলেই গ্রহণ করছে, আর দাদার কথা বলে গ্রহণ করছে বলেই ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল, কনির মুখ একবারে উজ্জ্বল হয়ে উঠল খুশিতে হাসি। আর বলল, খিদ্দা আমাকে কষ্ট দেয় দাদা, আজকে এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেয়েছে, এত আঘাত পেয়েছে, মনের মধ্যে সেই কষ্টটাই এখন স্বপ্নে দেখা দিচ্ছে। আমরাও যেরকম দেখবে, যদি আমরা কোনো ব্যাপারে প্রচণ্ড আঘাত পাই, প্রচণ্ড ভাবি, তখন সেটা কিন্তু স্বপ্ন হয়ে ধরা দেয়। তাই আজকের খিদির সিংহের এই কঠিন হয়ে ওঠাটা তার স্বপ্নে দেখা দিচ্ছে, তার মনের উপরে দারুণভাবে প্রভাব ফেলে গেছে। তাই বলছে, খিদ্দা আমাকে কষ্ট দেয় দাদা, সেই কষ্ট আর সে কাউকে বলতে পারেনি, কেউ তার শোনার মতো নেই, একমাত্র দাদা ছিল, দাদা তো নাই, এখন ঘুমের মধ্যে দাদাকেই পেয়েছে, দাদাকেই বলছে, খিদ্দা আমাকে কষ্ট দেয় দাদা, আমি ঠিক মেডেল এনে দেবো তোমায়, তোমাকে একটু কথা দিয়েছিলাম, আমার জন্য তোমাকে অপমানিত হতে হয়েছিল, লজ্জিত হতে হয়েছিল রবীন্দ্র সরোবরে, আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি ঠিক মেডেল তোমাকে এনে দেবো দাদা, দেবই দেবো। যাই হোক, কনি মুখে হাসি নিয়ে ঘুমের মধ্যে ডুবে গেল, ঘুমের মধ্যে গভীর ঘুমে ডুবে গেল, মুখে একটা হাসি। খিদিস ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললো, তোকে আরো কষ্ট দেবো রে, আরো কষ্ট দেবো, তোকে আরো কষ্ট দেবো, কারণ তোর কষ্টের এইখানে শেষ নয়, কষ্ট তোকে আরো পেতে হবে, যত কষ্ট পাবি, যত যন্ত্রণা সহ্য করতে পারবি, ততই তোর লক্ষ্যে তাড়াতাড়ি এগিয়ে যাবি। রবিবার প্রজাপতি বন্ধ, রবিবার প্রজাপতি বন্ধ, রবিবার ছুটির দিন, দোকান বন্ধ, একদিন তো ছুটি সপ্তাহে লাগেই, কি লাগে না? হ্যাঁ, আমাদেরও কিন্তু এই যে প্রতিদিনের পড়াশোনার যে সিস্টেম, সেখান থেকে সপ্তাহে একদিন হলেও একটু কয়েক ঘন্টার জন্য একটু সরে এসে একটু 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 একটা নিজের মতো করে সময় কাটানোর জন্য সময় লাগে, এবং সেই সময়টা রবিবার ছুটির দিন। আর সেই ছুটির দিনটাকে আমরা সামনে রেখে সারা সপ্তাহের অন্যান্য দিনগুলোকে আমরা দ্রুত গতিতে কাটিয়ে ফেলার চেষ্টা করি কাজের মধ্যে। আমরা ওটাকেই লক্ষ্য রাখি যে না, রবিবার এলে আমার অনেক জায়গাতে পড়া নেই, ছুটির দিন, আমি একটু রিল্যাক্সে একটু নিজের মতো সময় কাটাবো, আবার সোমবার থেকে ঝাঁপিয়ে পড়তে হবে। তো প্রত্যেকের জীবনে একটা করে ছুটির দিন দরকার। দোকান তো বন্ধ, কারণ দোকানও রবিবারে বন্ধ রাখা হয়েছে, দোকানের যারা কর্মচারী তাদেরও ছুটি দরকার, আবার সোমবার থেকে ছুটতে হবে দোকানে। তো ছুটির দিন রবিবার, প্রজাপতি বন্ধ, সেদিন কনির ট্রেনিংয়েও ছুটি দেওয়া হয়েছে, কনিরও তো ট্রেনিংয়ে একটু ছুটি দরকার, কনির ট্রেনিংয়েও ছুটি দেওয়া হয়েছে, কারণ কনি এই ছুটির দিনটাকে লক্ষ্য রেখেই সারা সপ্তাহ ধরে রীতিমতো চর্চাটা করে। সেদিন কনির ট্রেনিংয়েও ছুটি। খিদিসের কাঁধে ঝুলছে থলি, চিড়িয়াখানায় পৌঁছে গেছে, বলেছিল কুমির দেখাবে, চিড়িয়াখানায় নিয়ে যাবে, কথা দিয়েছিল। ঘুমের মধ্যে দাদার দেওয়া কথাটাকেই এখন খিদির সিংহ যেন দাদা হয়ে রাখছে। তো কাঁধে একটা থলি ঝুলছে, সেই থলিতে কি কি আছে না, কাগজের মোড়ক করা রুটি আছে, আলু ছেঁচকি মানে আলুর তরকারি, গুড় আছে, সেদ্ধ ডিম আছে, আর কলা আছে। পিকনিক
মাংস নাই। মাংস ছাড়া কি পিকনিক হয়? আর একটু মাংস থাকবে না, একটু চিকেন হোক বা মাটন হোক থাকবে না, তাহলে কেমন কেমন লাগে না? শুকনো রুটি আলুর তরকারি দিয়ে, যাই হোক একটু কষা মাংস টাংস থাকবে, একটা দারুণ একটা জমে যাবে পিকনিক। তো রুটি, আলু ছেঁচকি, গুড়, ডিম সেদ্ধ, গুড় আছে আবার, ডিম সেদ্ধ, কলা। যাই হোক ওরা দুজনে বাড়ি থেকে 10টায় বেরিয়েছে। বাড়ি থেকে 10টায় বেরিয়েছে, টাইমটা মনে রাখবে, 10টায় বেরিয়েছে বাড়ি থেকে। চিড়িয়াখানায় ঘন্টা 3 ঘুরে, চিড়িয়াখানায় ঘন্টা 3 মতো ঘুরে নিয়েছে। আগে জীবজন্তু সব দেখেছে, পুকুরের ধারে ঘাসে বসেছে। কলকাতায় আলিপুর চিড়িয়াখানা গেছো কেউ? বিশাল বড়, অনেক জীবজন্তু, অনেক জায়গা নিয়ে, ভেতরে ঢুকে বসে বসে টিফিনও খাওয়া টাওয়া যায়, বেশ সময় কাটানো যায়, দারুণ। তো যাই হোক, তোরা পুকুর ধারে ঘাসে বসেছে। ক্ষিতীশ খাবারের মোড়ক দুটো বার করে বলল, ইস জল খাওয়াটাই মুশকিল হবে রে, জল খাওয়াটাই তো মুশকিল হবে। কেন? ওয়াটার বোতলটা আনলেও তো, জলের বোতল তো নিয়ে আসেনি। ওদের থেকে কিছু দূরে স্কুল ইউনিফর্ম পরা জনা 30 মেয়ে হইচই করে হাজির হলো। জনা 30 মেয়ে স্কুল ইউনিফর্ম পরা, তার মানে স্কুল থেকেই চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে ওদেরকে ঘোরাতে। তো সেই জনা 30 মেয়ের মধ্যে কোন মেয়েটা রয়েছে? রিয়া মিত্র। এখনো পর্যন্ত ক্ষিতীশ বা কোনি চোখে ধরা পড়েনি। জনা 30 মেয়েরা হইচই করে ঢুকলো, সঙ্গে 4 জন টিচার রয়েছে। 2 জন দারোয়ান খাবারের ঝুড়ি বয়ে আনলো, সঙ্গে খাবারের ঝুড়ি, 2 জন দারোয়ান, গেট কিপার। 2 জন দারোয়ান খাবারের ঝুড়ি বয়ে নিয়ে এলো। ওরা গোল হয়ে খেতে বসলো, গোল হয়ে খাচ্ছে। কি মজা হয়েছে! স্কুল থেকে পিকনিক, স্কুল থেকে এরকম ভাবে কোনো জায়গাতে নিয়ে যাওয়া এক্সকারশনে, বেশ মজা। গেছো কোনোদিন তোমরা? দারুণ মজা লাগে, জানো, একটা ঘোরাফেরা, সবার সাথে গিয়ে দেখা, তার মধ্যে একটা আলাদা রকমের। এগুলো যে শিক্ষামূলক এই সমস্ত এক্সকারশন, ভ্রমণ, এগুলো খুব দরকার। প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো হয়, কখনো কখনো হয়তো সময় হয়ে ওঠে না, কিন্তু এটা হওয়া দরকার। প্রত্যেকটা সাবজেক্টে এক্সকারশন হওয়া উচিত, কারণ এগুলো যেমন পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগবে অভিজ্ঞতা, তেমনি সারা জীবন এগুলো মনে থাকার মতো। কোনি কৌতূহল ভরে মাঝে মাঝে ওদের দিকে তাকাচ্ছে, কারণ কি সুন্দর হইচই করে ওরা খাচ্ছে, মজা করছে। ওদের মধ্যে আবার দারুণ মেয়ের স্কুল থেকে এসছে, ওগুলো তো মনে পড়ে যাবে কোনি, এরকম তো আমরা কোনোদিন স্কুল থেকে আসিনি, কোনি ভাবছে হয়তো। আর ওইদিকে তাকাচ্ছে কৌতূহল ভরে। বিশেষ করে কিসের কারণে তাকাচ্ছে? কি ভাবছে? তাকিয়ে জল আছে কিনা দেখছে, নিশ্চয়ই জল টল নিয়ে আসবে। হ্যাঁ, ওদের দিকে তাকাচ্ছে আর ভাবছে ওরা তো জল টল খাচ্ছে, তাহলে ওদের কাছে যদি জল চাওয়া যায় নিশ্চয়ই কি আর না বলবে, জল কি আর মানুষকে দেবে না। আর কোনি রুটি করছে। ক্ষিতীশকে বললো, খিদা ওদের কাছে জল চাইবো, ওদের কাছে জল আছে চাইবো, ওদেরকে দেখছি জল আছে। তো ক্ষিতীশ বলছে, কি করে বুঝলি ওদের কাছে জল আছে? ওই তো বড় ড্রামটা থেকে জল দিচ্ছে, একটা বড় ড্রাম, সেখান থেকে জল গড়িয়ে দিচ্ছে। ক্ষিতীশ বলছে, তাহলে দেখ তাহলে। কোনি এগিয়ে গেল ড্রামের কাছে দাঁড়ানো টিচারের দিকে। একজন টিচার যে জলের ড্রামের কাছে দাঁড়িয়ে রয়েছে তার দিকে এগিয়ে গেল, জল চাইবে বলে জলও চাইলো। ক্ষিতীশ দেখলো দূর থেকে কিছু বুঝতে পারছে না কি কথা হচ্ছে। কোনি তাকে কিছু বলতেই তিনি কোনিকে আপাত মস্তক দেখে, ওই টিচার কোনিকে আপাত মস্তক দেখলো, ওই শিক্ষিকা কোনিকে আপাত মস্তক দেখে মুখ ফিরিয়ে কি একটা জবাব দিল। বলো তো ওই শিক্ষিকার কি নাম? নাম বলতে টাইটেল দেওয়া আছে, নাম দেওয়া নেই। মিস নন্দী। তো যেভাবে আপাত মস্তক দেখলো, পা থেকে মাথা পর্যন্ত দেখলো, তার ওই বেশভূষা দেখলো, তার ওই নোংরা হয়তো ময়লা ড্রেস দেখলো, বা তার ওই চেহারা দেখলো, তো তার চেহারা আর এই সমস্ত মেয়েরা যে ফ্যামিলি, এদের স্ট্যাটাসে কোনোভাবে মিল নাই, পার্থক্য আছে বিরাট। তো দেখেই রীতিমতো অপমান করেছে, বোঝা গেল, কথাতেই অপমান করেছে, কথাতেই আঘাত করেছে ওই শিক্ষিকা। তাই যে কোনি অপ্রতিভ হয়ে ফিরে গেল, কোনি অপ্রতিভ হয়ে গেছে, কোনি কেমন যেন একটা ভেবাচাকা হয়ে গেছে, অপ্রস্তুত হয়ে গিয়ে অপমানিত হয়ে ফিরে এসছে, মুখটা গম্ভীর। ফিরে জিজ্ঞেস করতে দিল না তো, কোনির মুখটা থমথমে গম্ভীর হয়ে আছে। রেগে গেছে, ওকে অপমান করেছে, না দিয়ে ফিরিয়ে দিয়েছে, নিশ্চয়ই কিছু কথা শুনিয়েছে। শুধু বললো, কোনি বললো,
বড় লোকদের মেয়েদের স্কুল, বড় লোকদের মেয়েদের স্কুল তো তাই। ক্ষিতীশ কৌতুকের সুরে বলছে, কৌতুক করে একটু মজা করে বলছে, ও তাই দিল না বুঝি। কনি বলছে বড় লোকরা গরিবদের ঘেন্না করে, বড় লোকরা গরিবদেরকে ঘেন্না করে, আমি তো দেখলাম। ক্ষিতীশ এবার একটু অবাক হলো। অবাক হয়ে এই কথাটা শুনে অবাক হয়ে ও ভাবছে এইসব ধারণা এইটুকু কনির মাথায় ঢুকলো কী করে। কনির বয়সটা হয়তো 15-16 বছর, বয়সটা কম, কিন্তু এইটুকু বয়সে ওই রকমভাবে অভিজ্ঞতা কোথা থেকে পেলো? কেন ওই কথাটা বললো যে বড় লোকেরা গরিবদের ঘৃণা করে? কিন্তু আসলে কনি এটা দেখেছে, কনি যেভাবে ছোট থেকে বড় হচ্ছে, যেভাবে মানুষ হচ্ছে, যেভাবে সমাজে গঞ্জনা, লাঞ্ছনা, অপমান, ব্যঙ্গ, বিদ্রুপ এগুলো পাচ্ছে, তাতে কনি কিন্তু বুঝে গেছে। আর কনির দাদাও কিন্তু কনিকে বুঝিয়েছে। তো ক্ষিতীশ বলছে, তোকে কে বললো বড় লোকরা গরিবদের ঘৃণা করে? কনি বলছে, আমি জানি, আমি জানি, দাদা আমায় বলেছিল যে টাকা থাকলেই সবাই খাতির করে, এটা আমার দাদা আমাকে বলেছিল। আর কনিও তো দেখতে পাচ্ছে। ক্ষিতীশ বললো, চল জল খেয়ে আসি, কল থেকে জল খেয়ে আসি, এখানে দেবে না কেউ, দরকার নেই। ওরা 2-4 পা এগিয়েছে, তখনই একটি মেয়ে শুনুন শুনুন বলতে বলতে ছুটে এলো। হাতে জল ভরা প্লাস্টিকের 2টি গ্লাস, জল ভরা প্লাস্টিকের গ্লাস, গ্লাসে জল ভরা রয়েছে, 2টো গ্লাস নিয়ে ছুটে এলো, জল ভরা গ্লাস নিয়ে। কে মেয়েটার নাম কি? হিয়া মিত্র। মেয়েটা মনের দিক থেকে কিন্তু ভালো, পরের দিক থেকেও পরেও দেখবে, মনের দিক থেকে কিন্তু মেয়েটা একেবারেই ভালো, একবারে সহজ সরল। সেই অর্থে কিন্তু মনের মধ্যে জটিলতা নেই, জটিলতা বা প্যাঁচ, কাউকে হিংসা করা, বিদ্বেষ করা এরকম ধরনের নেই, ও খুব মিশুকে। হাতে জল ভরা প্লাস্টিকের 2টি গ্লাস, যেই ডাকলো ওরা ঘুরে দাঁড়ালো এবং দুজনেই চিনতে পারলো জলের গ্লাস হাতে মেয়েটি হিয়া মিত্র। কনি তো চিনতে পারবেই, বিশেষ করে আপনারা জল চেয়েছিলেন না? আমাদের মিস নন্দী বড্ড কড়া মেজাজে, আমাদের শিক্ষিকা মিস নন্দী বড্ড কড়া মেজাজে, তো ওর ব্যবহারের জন্য মাপ চাইছে। ছাত্রী হিসেবে শিক্ষিকার ব্যবহারের জন্য অন্যের কাছে মাপ চাইলো এদের কাছে। হিয়া জল ভরা একটা গ্লাস এগিয়ে ধরলো কনির সামনে, তুমি জল চাইছিলে, এই নাও। কনি তখন অদ্ভুত আচরণ করে বসলো, অদ্ভুত আচরণ করলো। এই আচরণের জন্য কেউ প্রস্তুত ছিল না, ভাবেইনি। ধাঁ করে সে গ্লাসে আঘাত করলো, হাত দিয়ে ধাঁ করে ঝট করে আঘাত করলো। আর গ্লাসটা হিয়ার হাত থেকে ছিটকে ঘাসে পড়লো। হতভম্ব শুধু হিয়াই নয়, ক্ষিতীশ হিয়া দুজনেই হতভম্ব হয়ে গেছে। বাবা কি করবে? চাই না তোমাদের জল, রেগে পড়ছে, ভেতরে বসরাচ্ছি না, রেগে গেছে। চাই না তোমাদের জল, তোমাদের জল চাই না, আমাদের কলের জলই ভালো, যাই আমরা কল থেকে জল খাবো, তোমাদের জল চাই না। জল চাইতে গেলাম, এখন অপমান করলো বলেই কনি হন করে একাই এগিয়ে গেল। ক্ষিতীশ তখন দাঁড়িয়ে রয়েছে। তো ক্ষিতীশ অপ্রতিভ হয়ে বললো, ক্ষিতীশ নিজেই ভেবে জায়গায় গিয়ে গেছে, অপ্রস্তুত হয়ে গেছে, বললো আমি মাপ চাইছি এবার তোমার কাছে, আমি মাপ চাইছি। কনি হয়ে হিয়া ব্যথিত মুখে বলল, আপনি মাপ চাইছেন, তাহলে আপনি যদি মাপই চান, ওর হয়ে দুঃখ প্রকাশ করেন, তাহলে এই গ্লাসের জলটা আপনি খান, তাহলে বুঝবো। নিশ্চয়ই গ্লাসের জলটা ক্ষিতীশ নিল। কনিকে দারুণ বকবে ভেবেছিল। ক্ষিতীশ ভেবেছিল এই যে আচরণটা করলো হিয়ার সঙ্গে, হিয়া তো ওকে কোনো খারাপ ব্যবহার করেনি, হিয়া তো জল এগিয়ে দিয়েছে বরং, তাহলে হিয়াকে কেন বললো? এরকম ধরে আচরণ কেন করলো? একটা মানুষ জল এগিয়ে দিচ্ছে, তার হাতে আঘাত করে জল ফেলে দিয়ে চরম অপমান করা, এটা তো করা উচিত না, এটা অসৌজন্যতা। এই ধরনের আচরণ করা হয় ও ঠিক হয়নি, তাই দারুণ বকবে ভেবেছিল। কিন্তু সে কিছুই বলেনি। কেন কিছু বলেনি? কারণ হিয়াই যে কনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী। ক্ষিতীশ দেখতে পাচ্ছে অমিয়া নয়, অমিয়াকে তো অনায়াসে পার করবেই, কিন্তু এই মুহূর্তে ওর ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হলো হিয়া মিত্র। আর প্রতিদ্বন্দ্বীর প্রতি একটা ক্ষোভ, রাগ, আক্রোশ, একটা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা ভেতরে থাকা দরকার। ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয়, ব্যক্তিগত দিক থেকে সবাই সবার বন্ধু, সবাই কিন্তু সহ খেলোয়াড়, সহ সাঁতারু, কিন্তু ভেতরে ভেতরে একটা রাগ, একটা আক্রোশ, একটা ক্ষোভ, একটা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা থাকা দরকার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। কারণ না হলে প্রতিদ্বন্দ্বীকে কিছুতেই পিছনে ফেলে টপকানো যায় না। তাই ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী যেহেতু হিয়া মিত্র, তাই বুকের ভেতরে এটা পুষে রাখুক, এই রাগটা পুষে রাখুক। বালিগঞ্জ সুইমিং ক্লাবে 4 দিন সে গেছে নিছকই পরিচিতদের সঙ্গে দেখা করার ভান করে। ক্ষিতীশ সিংহ বালিগঞ্জ সুইমিং ক্লাবে গিয়েছে, কিন্তু
পরিচিতদের দেখা করার জন্য না, পরিচিতদের সঙ্গে দেখা করার জন্য না, ওটা একটা ভান, ওটা একটা অজুহাত। কিন্তু আসলে ক্ষিতিশ সিংহ গিয়েছিল কিসের জন্য, বা যেত কিসের জন্য? হিয়ার ট্রেনিংটা দেখার জন্য। হিয়ার ট্রেনিং, ওর ট্রেনিং কেমন চলছে, ওর কেমন ট্রেনিং করে। আর সঙ্গে স্টপ ওয়াচও নিয়ে গেছে, যে হিয়া একটানা কতটা সময়ের মধ্যে সাঁতার শেষ করে। আসলে আমরা তখনই বড় লক্ষ্যে পৌঁছতে পারবো আমাদের সামনে যে সমস্ত ভালো ভালো কম্পিটিটর রয়েছে, আমাদের সামনে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, তারা কেমনভাবে পড়াশোনা করছে, তারা কেমন গতিতে পড়াশোনা করছে, তারা কিভাবে পড়াশোনা করে, কিভাবে কত সময় দেয়। তো এই সমস্ত জিনিসগুলো জানাও খুব দরকার আছে। এগুলো জানতে পারলে তাহলে কম্পিটিটরকে মানে প্রতিদ্বন্দ্বীকে, প্রতিযোগীকে কিন্তু পিছনে ফেলা সম্ভব হয়। তাই বালিগঞ্জ সুইমিং ক্লাবে 4 দিন সে গেছে নিছকই পরিচিতদের সঙ্গে দেখা করার ভান করে, কিন্তু দেখা করার জন্য নয়। আসল উদ্দেশ্য হিয়ার ট্রেনিং সে দেখেছে, ট্রেনিং দেখাটাই উদ্দেশ্য। তবে শুধু তাই নয়, ট্রেনিং দেখাটাই উদ্দেশ্য নয়, পকেটে হাত ঢুকিয়ে লুকিয়ে স্টপ ওয়াচে পুরো দমে হিয়ার সাঁতারের সময় নিয়েছে। একদমে হিয়া কতটা সাঁতার কেটে যাচ্ছে সেটা পকেটে লুকিয়ে রাখা স্টপ ওয়াচে ও টাইমটা ধরেছে। ক্ষিতিশের মনে হয়েছে হিয়ার প্রতি কনির আক্রোশ, হিয়ার প্রতি কনির এই যে আক্রোশটা, হিংস্র আক্রোশটা, এই আক্রোশটাকে ভোঁতা করে দেওয়া ঠিক নয়। ওই আক্রোশটা ওর মধ্যে থাকুক, ওটাকে পুষে রাখুক, ধীরে ধীরে ওই আক্রোশটাকে আরো বাড়াক। হিয়ার বিরুদ্ধে, হিয়ার প্রতি কনির যে হিংস্র আক্রোশ আজকে যেটা দেখলো, আগের দিনও দেখেছিল। আগের দিন বলতে ওই যে 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় রবীন্দ্র সরোবরে যখন মাইকে অ্যানাউন্স করা হয়েছিল, কনির নামটা ডাকা, হিয়ার নামটা যখন ডাকা হয়েছিল, কনি তখন একবারে ছিটকে মুখটা ঘুরিয়েছিল। তো তখনই দেখতে পেয়েছিল একটা ভয়ঙ্কর আক্রোশের মধ্যে। তো ওই আক্রোশটা প্রথম থেকে আছে, থাকুক, ওটাকে ভোঁতা করে দেওয়া ঠিক নয়, ওটাকে মুছে দেওয়া ঠিক নয়, দমিয়ে দেওয়া ঠিক নয়। বুকের মধ্যে ওটা পুষে রাখুক, ওই আক্রোশটা পুষে রাখুক কনি তার বুকের মধ্যে হিয়ার বিরুদ্ধে। দাগ দাও লাইনটা, লাইনটা দাগ দাও, এটা বুকের মধ্যে পুষে রাখুক, দাগ দাও। দাগ দিয়েছো? প্রশ্ন থাকবে কোনটিকে কে, কোনটিকে বুকের মধ্যে পুষে রাখবে, ওটিকে বুকের মধ্যে পুষে রাখলে কি লাভ হবে। তাহলে সেই বুকের মধ্যে পুষে রাখা আক্রোশটা একটা সময় ওটাই ওকে উত্তেজিত করবে, উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে, বোমার মতো ফাটিয়ে দেবে, একবারে বাস্ট করে যাবে। মানে আসল সময়, আসল জায়গায় কম্পিটিশন। ক্ষিতিশ তাই বকুনি দেওয়ার বদলে বলেছিল, বকুনি তো দিলই না, বকুনি দেওয়ার বদলে আরো ওকে তাকিয়ে দিয়েছে, আরো উত্তক্ত করে দিয়েছে, আরো ওকে খেপিয়ে তুলেছে। এই কথা বলে বললো, হিয়া তখন আমাকে কি বললো জানিস, হিয়া তো এরকম কথা বলেনি, কিন্তু হিয়া বলেছে বলে ওই কথাটা ও বানিয়ে ক্ষিতিশ সিংহ কনির কাছে বলে কনিকে আরো জাগিয়ে তুলতে চাইলো। বলেছে মেয়েটা আমার কাছে মার খেয়েছে, মেয়েটা আমার কাছে মার খেয়েছে, তাই জ্বলে পুড়ে মরছে। মেয়েটা আমার কাছে মার খেয়েছে, তাহলে মার খেয়েছে মানে কোথায় মার খেয়েছে ইঙ্গিত করলো? হ্যাঁ, রবীন্দ্র সরোবরে মার খেয়েছে মানে হেরে গেছে, ওই জন্য জ্বলে পুড়ে মরছে, আমাকে দেখতে দিচ্ছে না। হ্যাঁ, এই জন্য আমাকে দেখতে পাচ্ছে না, আমি সামনাসামনি হলেই দেখতে পাচ্ছে না, জ্বলে পুড়ে মরছে, জানিস তো। তো এই কথাটা বলার পরেই কনি কিছু বললো না, শুধু ক্ষিতিশ সিংহ লক্ষ্য করলো যে কনি জল থেকে উঠতে দেরি করছে। এরপর থেকে ক্ষিতিশ সিংহ লক্ষ্য করলো যে কনি জল থেকে উঠতে দেরি করছে, কনিকে আর জল থেকে ওঠানোর জন্য মানে বলতেই কনিকে জল থেকে ওঠার কথা, সরি জলে থাকার কথা কনিকে আর বলতে হচ্ছে না, কনি যে জল থেকে উঠতেই চাইছে না খুব সহজে, এরপর থেকে লক্ষ্য করলো। তার মানে ভেতরে ভেতরে কনির মধ্যে এমন একটা রাগ আক্রোশ কাজ করে ফেলেছে, কনির মাইন্ড, মন এমন ভাবে তৈরি হয়ে গেছে, কনি একেবারে প্রস্তুত হয়ে গেছে, তার মন এখন প্রস্তুত, ট্রেনিং করার জন্য প্রস্তুত। তার সামনে সে যখনই ট্রেনিং করছে দেখতে পাচ্ছে হিয়া মিত্রের ওই রকম একটা চেহারা, যে চেহারাকে সে ভুলতে পারছে না। তাহলে এই কথাটা কিন্তু ক্ষিতিশ সিংহের তৈরি করা, বানানো কথা, এটা হিয়া মিত্র কনিকে বলেনি। এইরকম তৈরি করা বা বানানো কথাগুলো অনেক সময়, এইরকম বানানো কথাগুলো অনেক সময় বড়দেরকে, গার্জেনদেরকে বলতে শোনা যায় ছেলে মেয়েদের স্বার্থে,
ছেলে মেয়েদের এগিয়ে চলার স্বার্থে, কিংবা টিচাররাও বলে ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে, যেটা খুব জরুরিও, যেটা বুঝতে দেয় না যেটা বানানো কথা না সত্যি সত্যি কেউ কাউকে বলেছে। ঠিক আছে, তাহলে আজকে বোঝা গেল পুরোপুরি 9 নম্বর পরিচ্ছেদ। তাহলে আজকের এই পর্যন্ত থাকবে। সবাইকে টাটা, বাই বাই।